অনুগ্রহ করে শুনবেন ট্রেন নাম্বার ওরিয়েন্ট এক্সপ্রেস মির্চি বাংলা ইউটিউব চ্যানেল ও গানা অ্যাপ প্ল্যাটফর্মে আসছে। অনুগ্রহ করে শুনবেন ট্রেন ওরিয়েন্ট এক্সপ্রেস মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে আসছে। এবং ওরিয়েন্ট এক্সপ্রেসের রাউন্ড টেবিল শুরু করতে আজ আমাদের যার পরনাই দেরি হয়েছে। আমরা যে টাইমে ভেবেছিলাম শুরু করব, আমরা বেশি নয়, ঠিক তা 2 ঘন্টা পর শুরু করছি। তার কারণ আফটার অল আমরা ওরিয়েন্ট এক্সপ্রেস বাংলায় করছি তো, এবং এখন এই কুয়াশাচ্ছন্ন অবস্থায় বুঝতেই পারছেন দূরপাল্লার ট্রেনের কি ভয়ঙ্কর অবস্থা। তো ট্রেন আসতে দেরি হয়েছে, এটা আমাদের দোষ নয়, এটা ট্রেনের দোষ। সো লেডিজ এন্ড জেন্টলম্যান, ওয়ার্ম ওয়েলকাম টু মার্ডার অন দি ওরিয়েন্ট এক্সপ্রেস রাউন্ড টেবিল। সানডে সাসপেন্সে আগাথা ক্রিস্টির লেখা অকুল পোয়ারোর অন্যতম আইকনিক উপন্যাস মার্ডার অন দি ওরিয়েন্ট এক্সপ্রেস, সেটা আপনি শুনতে পাবেন এই বছরের শেষ গল্প হিসেবে। দিস ইজ আওয়ার ইয়ার এন্ড স্পেশাল। এবং কাস্ট অ্যান্ড ক্রু যারা আছেন ওরিয়েন্ট এক্সপ্রেসে, তাদের সবার সঙ্গে আমি আপনাদের আলাপ করিয়ে দিই। সবাইকেই আপনারা চেনেন। প্রথমে যদি ওই দিক থেকে শুরু করি, সাউন্ড ডিজাইনার রিচার্ড, যাকে ছাড়া যে কোনো ডিটেকটিভ স্টোরি এবং সানডে সাসপেন্স ওভার 15-16 ইয়ার্স ইজ ইনকমপ্লিট। তারপরে যাকে ছাড়া সত্যি 15-16 বছর সানডে সাসপেন্স সম্ভব হতো না, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় যিনি থাকেন ইন্দ্রাণী চক্রবর্তী, ইন্দ্রাণী। এবং সানডে সাসপেন্সে যে গল্প আপনারা শোনেন, রবিনহুড থেকে শুরু করে ওরিয়েন্ট এক্সপ্রেস বা যে কোনো গল্প, এই সমস্ত স্ক্রিপ্ট ইন্দ্রাণীদের অ্যাপ্রুভাল ছাড়া কিন্তু বেরোয় না। তো এই যে একটার পর একটা মানে চোখ ধাঁধানো স্ক্রিপ্ট আপনারা শুনছেন, কান ধাঁধানো স্ক্রিপ্ট বলা বেটার, তো সেটার একদম পুরো ভাগে ইন্দ্রাণী চক্রবর্তী। তার পাশেই আমার রেগুলার পার্টনার ইন ক্রাইম ঋতব্রত মুখোপাধ্যায়, যিনি সব গল্পেই থাকেন। তিনি মার্ডার অন দি ওরিয়েন্ট এক্সপ্রেসের একটি চরিত্রে অভিনয় করেছেন। ঋতব্রত হচ্ছে সানডে সাসপেন্সের রাধিকা আপ্তে। পরশুলভ হিউমার, এবং এটার উদাহরণ আরো আপনারা পাবেন যত রাউন্ড টেবিলটা এগোবে। পরশুলভ হিউমার। তারপরে এমন একজন মানুষ যাকে রবিনহুডে আমরা পাকড়াও করেছিলাম, তারপর ছাড়তেই পারছি না। হি ইজ আ ব্যাড হ্যাবিট অ্যান্ড উই হ্যাভ ডেভেলপড আ ব্যাড হ্যাবিট অফ ওয়ার্কিং উইথ হিম বিকজ হি ইজ সো প্রফেশনাল অ্যান্ড সো গুড ইন হোয়াট হি ডাজ। সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়। এবং সবাইকে বলছি, একটি একটি চরিত্র সুজয়দা দুটো খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছে মার্ডার অন দি ওরিয়েন্ট এক্সপ্রেসে। দুটো একদম বিপরীতধর্মী চরিত্র, সুজয়দা সেটা পরে বলবে। তারপরে যে মানুষটিকে নিয়ে প্রথমে আমরা শঙ্খ কঙ্কনে উচ্ছ্বসিত প্রশংসা শুনলাম সানডে সাসপেন্সে, তারপরে ফ্রাইডে ক্লাসিক্সের পটলবাবু ফিল্ম স্টারে উচ্ছ্বসিত প্রশংসা শুনলাম, তিনি বাংলা থিয়েটারের অন্যতম আইকনিক মানুষ শ্রী সুরজিৎ বন্দ্যোপাধ্যায়। তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় মার্ডার অন দি ওরিয়েন্ট এক্সপ্রেসে অভিনয় করেছেন। তারপর গল্পের পরবর্তী অংশ, মিস্টার অকুল পোয়ারো ওরফে অনির্বাণ চক্রবর্তী। এবিসি মার্ডার্সে প্রথম কাজ অনির্বাণদার সঙ্গে, তারপর আবার মার্ডার অন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেসে সেই পার্টনারশিপটা রিনিউড হয়েছে। তারপরে যিনি ন্যারেশনের গুরু দায়িত্ব বহন করেছেন, যে গল্পটাকে এক সুতোয় বেঁধে রেখেছেন, যিনি শেখরদা ইজ দ্য ন্যারেটর। অনেক দিন পরে একটি দুষ্ট লোকের চরিত্র ছাড়া অন্য একটি চরিত্র অভিনয় করেছেন সানডে সাসপেন্সের মারকামারা ভিলেন অংশুমান পাল। আই এম ভেরি হ্যাপি। এই মানুষটিকে চিনে রাখুন। ট্রান্সলেশন এবং অডিও অ্যাডাপ্টেশন, এই দুটো দুর্দান্ত জিনিস একদম জল ভাতের মতো করেছেন পুষ্পল গাঙ্গুলি। তার সঙ্গে অভিনয়, সেই বিষয়ে পরে আসছি। তো কাকে দিয়ে, আমার মনে হয় মিস্টার পোয়ারোকে দিয়ে শুরু করে নিচ্ছি। আমি তো সবসময় আমি তো রয়েছি, আমি রয়েছি দেখছেন। আমি মানে একটা রাউন্ড টেবিল হচ্ছে, আমি একটা স্ট্যান্ড আপ চেয়ারে, অলমোস্ট চেয়ারও নেই, আমার টেবিলেই দাঁড়িয়েছি। তার কারণ ভাববেন না যে ফ্রেমে আসছে না, তার কারণ হচ্ছে আমার সবার দিকে তাকিয়ে কথা বলতে সুবিধা হচ্ছে, সেই কারণে আমি এইভাবে দাঁড়িয়েছি এবং এটাই আমার কাজ। তো আমার মনে হয় মিস্টার পোয়ারোকে দিয়ে শুরু করি, অনির্বাণদাকে দিয়ে শুরু করি। আমার মনে হয় যে এবিসি মার্ডার্স যখন আমরা প্রথম করলাম অকুল পোয়ারোর কোনো উপন্যাস, তখন এটা রিচার্ডের ইনিশিয়াল আইডিয়া ছিল যে একটু মানে আমি ব্র্যান্ডের নাম, একটু ড্যাশবাবুকে বলো না, ড্যাশবাবু। ড্যাশবাবু এত ভালো অভিনয় করেন এবং ড্যাশবাবু গোয়েন্দা চরিত্রে এত সুপ্রসিদ্ধ। এবং তারপর যেটা আমি ভাবলাম, যারা অনির্বাণদাকে আমরা একটু ব্যক্তিগতভাবে চিনি, তারা জানেন যে ব্যক্তি অনির্বাণের সঙ্গে কিন্তু পোয়ারোর অনেক বেশি সাদৃশ্য রয়েছে দেন ড্যাশবাবু। মানে তিনি খুব ফিটফাট, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসেন, নিখুঁত অভিনয় করেন, ভীষণ বুদ্ধি ধরেন, মানে টুকটুক করে 5 লাইন বলে দিতে পারেন নিঃশব্দে অলমোস্ট। তো এইটা আমাকে একটা কথা বলো অনির্বাণদা, এবিসি মার্ডার্সে তোমার সঙ্গে কাজ হলো, মার্ডার অন দি ওরিয়েন্ট এক্সপ্রেসে আবার তোমার সঙ্গে আমাদের সৌভাগ্য হলো কাজ করা, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাগ্রিং টু দ্য রোল অফ অকুল পোয়ারো। যখন তোমাকে আমি ফোন করেছিলাম এবিসি মার্ডার্সে, তুমি কি অকুল পোয়ারোটা করবে, তুমি, আমার মনে আছে ফোন কলটা, তুমি বলেছিলে যে আমি অডিওতে, আমি তো সেইভাবে কোনো দিন, আচ্ছা ঠিক আছে তুই বলছিস যখন করবো, একটা চেষ্টা করে দেখা যায়।
তারপর যখন এবিসি মডেলস বেরোলো প্রথম এক সপ্তাহ ভাল লাগছে না ভাল লাগছে না ভাল লাগে, এবং অনির্বাণ দা সেই বিরল চক্রবর্তী প্রজাতি যারা সানডে সাসপেন্সে বংশানুক্রমিক গোয়েন্দা, সব্যসাচী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, ইন্দ্রাণী চক্রবর্তী, এই যে বংশাঙ্গা, আমি গোয়েন্দাদের কথা বলছি, মানে বংশানুক্রমিক চক্রবর্তী গোত্রের গোয়েন্দা, কিন্তু এম জেমস বন্ডের এম জুডি ডেঞ্চ। হ্যাঁ, সো এই বংশানুক্রমিক গোয়েন্দা। তো প্রথম এক সপ্তাহ আমরা একটু দেখে না ভাল লাগছে না ভাল লাগছে না, তারপর অনির্বাণ চক্রবর্তী বিকেম না কোয়ার টেস্ট, সবার খুব ভালো লাগলো অকুল পরও। তো তোমার এইটা রাজি হওয়ার কারণটা আমাকে একটু বলো অনির্বাণ দা, ওয়াই ডিড ইউ এগ্রি? এবং দ্বিতীয়ত তারপরে যখন এবিসি মার্ডার্সে আস্তে আস্তে অ্যাকসেপ্টেড হলো, মার্ডার অন দি ওরিয়েন্ট এক্সপ্রেস, এই দুটোতে যখন তুমি অভিনয় করলে, এক বছর পর আবার কাজ হলো, এনিথিং চেঞ্জড? মানে ডিড অডিও বিকাম ইজিয়ার টু ইউ, নাকি কিভাবে প্রিপারেশন নিয়েছিলে? আমাকে যখন প্রথম তুই অ্যাপ্রোচ করলি, আমি অ্যাকচুয়ালি অ্যাপ্রিহেন্সিভ ছিলাম দুটো ব্যাপারে। একটা হচ্ছে যে আমার এই এবিসি মার্ডার্স হচ্ছে আমার লাইফের প্রথম অডিও ড্রামা। হ্যাঁ, আমি একেবারেই কখনো করিনি এবং এটাতে আমার ভয় আছে। আমার অডিও ড্রামাতে এই কারণে ভয় আছে, কারণ আমি যেহেতু একদমই, আমি তো এমনিতে অভিনেতা হিসেবেই খুব আনট্রেন্ড একজন অভিনেতা, নিজের মতো করে খুঁজে খুঁজে করার চেষ্টা করছি। এবার অডিওটা যেহেতু আমি কখনোই করিনি আগে, এটা একদম আলাদা একটা স্কিল সেট লাগে বলে আমার মনে হয়, যেটা আমার নেই। আমার অডিও করতে গেলেই মনে হয় সেটা হচ্ছে আমি আমার 100% দিচ্ছি না, মানে আমি তো শরীরটাকে ইউজ করছি না। এবার শুধু যে গলা দিয়ে কিভাবে, কণ্ঠস্বর দিয়ে কিভাবে অভিনয় করা যায়, ওটা আমি যেহেতু শিখিনি, আমার মনে হতো খুব একটা আননোন টেরেনের মধ্যে আমি ঝাঁপিয়ে পড়ছি, যেটাতে আমি কমফোর্টেবল না, আমি পুরোটা করতে পারবো না, আমি স্বচ্ছন্দ না। এবং আমি যখন রেকর্ডিং করছি, ন্যাচারালি আমার সাথে আমার কোনো কো অ্যাক্টার্স নেই। হ্যাঁ, ডাবিং যখন আমরা করি তখন তো নিজেরটাই করি। হ্যাঁ, মানে ডাবিংকে তো দেখে মনে হয়, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে নিজেকে ভেঙানো। হ্যাঁ, মানে আমি যেটা করেছি সেটাই ওর ভেঙানো। এবার এইটাতে আমার খুব মানে আমার ভয়ে ছিল, এখনো আছে। প্রথমে তো সেটা একটা কারণ, আর দ্বিতীয় কারণ ছিল আমি যেহেতু অলরেডি একটা গোয়েন্দা চরিত্র করি এবং সেটা একরকমভাবে পপুলার, তার সাথে ডিফারেন্সিয়েট করতে পারবো কিনা, হ্যাঁ, সেইটা নিয়েও একটা আমার চিন্তা ছিল। লোকজনে, দর্শকের ভালো লাগবে কিনা, রিপিটেশন মনে হবে কিনা। হ্যাঁ, কারণ সেই দুটো নিয়ে যাই হোক প্রথমটা করলাম। এবং আমি তোর তুই অনেস্টলি যেটা বললি যে প্রথমে লোকের অত ভালো লাগেনি, আমি সেটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করি যে সত্যি সেটা ঘটেছিল। যে প্রথমে আমি দেখছিলাম অনেকেই মনে করছিলেন যে আমাদের মধ্যে সেটা আলোচনা হচ্ছিল প্রথম 3-4 দিন। হ্যাঁ, এবার সেটা খুব একটা ভালো লাগছে না। এবং আমি কিন্তু যখন আমি ঠিক করলাম যে আমি করব, রাজি হলাম, তখন কিন্তু আমি এই চরিত্রটা করতে গেলে কিরকম ভয়েস প্রজেকশন দরকার, আমার যেরকম মনে হয়েছে, আমি বারবারই রেকর্ডিং এর সময়, তোমাদের হয়তো মনে আছে, আমি বলছিলাম যে যেখানেই মনে হবে যে ঠিক হচ্ছে না, প্লিজ আমাকে বলো, প্লিজ আমাকে বলো। কারণ আমি না বিশেষ করে ওই গল্পটায় ছিল যে খুবই নরমভাবে শুরু করে একটা জায়গায় গিয়ে একটা ক্রিসেন্ডোতে পৌঁছে, যেটা কিন্তু এখানে না। এখানে শুরু থেকেই ও খুব তীক্ষ্ণ, অ্যাটলিস্ট স্ক্রিপ্টটা যেরকমভাবে করা আছে সেই তীক্ষ্ণতাটা ওইখানে ছিল না। শুরুতে খুব মোলায়েম, ওর মতো করে আমি চরিত্রটাকে যেরকমভাবে বুঝেছি সেইভাবে করার চেষ্টা করেছিলাম। এবং গোয়েন্দা বলতেই এক ধরনের স্মার্টনেস অনেকে এক্সপেক্ট করেন, যেটা আবার চরিত্রের ক্ষেত্রে অবিচার হয়ে যেত হয়তো আমি যদি সেইটা করতাম। তো সেটা অ্যাভয়েড করার চেষ্টা করেছি। আর পরের অংশ যেটা জিজ্ঞেস করলি যে এইবার করতে গিয়ে কি একটু আমার নিজেকে ফ্রি মনে হয়েছে কিনা, কমফোর্টেবল মনে হয়েছে কিনা, না, এখনো অতটা হয়নি। এখনো আমার বেশ নানা রকম চিন্তা এটা নিয়ে করেছি। এবং একটু হয়তো চরিত্রটাকে একটু চেনা হয়েছে। হ্যাঁ, এবং ওই গ্রাফটা আমি আগে একটু ঠিক করে নিতে পেরেছিলাম যে এইবারে তো শুরু থেকেই এরকম, মাঝে আবার একটু মেলো হয়ে যায়, আবার তারপরে তীক্ষ্ণতা ফিরে আসে। তো সেইটা আমি নিজের মতো করে করতে পেরেছিলাম, এইটুকু। এবং একদম টিপিক্যাল অকুল পৌরসুলভ উত্তর, খুব গোছানো উত্তর, ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন। মনে হয় যদি গোঁফজোড়া থাকতো, গোঁফজোড়াটাকে একটু পালিশ করে নিতেন আরেকবার। অকুল পৌর টাইপের উত্তর। এবার পুষ্পলদার কাছে আসি, কারণ এইভাবে একজন অভিনেতা, একজন ক্রু মেম্বার, এইভাবে যদি আমরা যাই, পুষ্পলদার কাছে আমার প্রধান প্রশ্ন যেটা, এত আইকনিক একটা গল্প পুষ্পলদা, যেটার এত আইকনিক চলচ্চিত্র রূপ হয়েছে, সেটার নাটক হয়েছে, এবং সর্বজন বিদিত আগাথা ক্রিস্টির যদি মানে টপ 5 স্টোরিজ হয় তার মধ্যে এইটা একটা আসবে, মার্ডার অন দি ওরিয়েন্ট এক্সপ্রেস।
সেইটা পুরো বাংলায় অনুবাদ করা, এবং শুধু অনুবাদ করা নয়, অডিও রূপান্তর করা, অডিও নাট্যরূপ দেওয়া যাতে শ্রোতাদের মনোগ্রাহী হয়। কারণ এতগুলো চরিত্র, তাদের ব্যাক স্টোরি, তাদের প্যারালাল ট্র্যাকস, তার মধ্যে অকুল পোয়ারো, এটা কতটা চ্যালেঞ্জিং ছিল? ডিড ইউ ফিল এনি প্রেশার? প্রেশার তো ডেফিনেটলি ছিল, কিন্তু যখনই প্রেশার এসছে তখন আমি কিথ মিলারের কথা নিজেকে বলেছি। কিথ মিলার, লেজেন্ডারি অস্ট্রেলিয়ান ক্রিকেটার, সার্ভড ইন দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার অ্যাজ আ ফাইটার পাইলট। তো যখনই তো কিথ মিলারকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এরকম ক্রিকেটে প্রেশারে এত ভালো খেলেন কি করে, হাউ ডু ইউ হ্যান্ডেল প্রেশার? তো কিথ মিলার তাকে বলেছিলেন, প্রেশার, হোয়াট প্রেশার? প্রেশার ইজ আ জার্মান বম্বা অন ইউর টেল। দ্যাটস প্রেশার, প্লেইং ক্রিকেট ইজ নট। বাট এটা প্রেশার ছিল কারণ এখানে মানে সানডে সাসপেন্সে কাজ করা মানে মাস্টার শেফ কিচেনে কাজ করা। দুজন গর্ডন র্যামজে বসে আছেন, ইন্দ্রাণী চক্রবর্তী, রিচার্ড দেবনাথ, ঠিক আছে? দুজন গর্ডন র্যামসের মতো চিৎকার চেঁচামেচি তারা করে না, চিৎকার চেঁচামেচি করেন না, না করেন কি করেন না সেটা না হয় আমরা সেটা আমরা নো কমেন্টস। মানে নো কমেন্টস না, মানে যেটা ওই মিশন ইম্পসিবল বলেছিল না যে উই ক্যান নিদার ডিনাই নর কনফার্ম, ওরকমই একটা বলি। বাট আমি এই দুজনের কাছে, এই দুজন মানুষের কাছে কাজ শিখেছি, রিচার্ড, ইন্দ্রাণীদি। এরা মানে দে হ্যাভ মেড সানডে সাসপেন্স হোয়াট ইট ইজ টুডে। এবং আমার কাছে যেটা সব থেকে বড় ব্যাপার, শ্রোতার ভালো লাগা মন্দ লাগাটা তো একটা খুব বড় ব্যাপার, আমার কাছে সব থেকে বড় ব্যাপার যে আমি যখন কিছু করছি আমার সবসময় ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করছে, অ্যাম আই লেটিং দেম ডাউন? আমি কি ইন্দ্রাণীদিকে লেট ডাউন করছি, বা আমি কি রিচিকে লেট ডাউন করছি? সেটা আমার কাছে খুব কষ্টকর একটা বিষয়, তাই চেষ্টা করেছি সেটা যাতে না হওয়ার, বিকজ দ্য গর্ডন র্যামসেস আর ভেরি স্ট্রিক্ট। এই নুয়ান্সেসের কথা, এই অ্যাডাপ্টেশনের নুয়ান্সেসের কথায় আমরা আসছি পরবর্তীকালে, পুষ্পলদা। তার আগে লেটস গো। Am I allowed to ask him a অফ question? কোর্স অফ কোর্স। আমার আপনার কাছে একটা জিনিস জানতে ইচ্ছে করছে পুষ্পল, সেটা হচ্ছে যে দিস ইজ পসিবলি লিটল টেকনিক্যাল, বাট গ্যাথা ক্রিস্টির এই লেখাটির মধ্যে অন্য লেখাগুলোতে যেরকম ইটস কাইন্ড অফ চেজ, একটা চেজ থাকে, এখানে চেজের থেকেও অনেক বেশি মননটা কাজ করেছে, অ্যান্ড ইটস ভেরি শার্প। ইটস ওয়ান অফ দ্য শার্পেস্ট রাইটিংস অফ অ্যাগাথা ক্রিস্টি অ্যাকর্ডিং টু মি। যে কোনো বিদেশি গল্প, বিশেষ করে থ্রিলার, সেটাকে অ্যাডাপ্ট করার ভঙ্গিটা সবসময় একটু দেশজ হয়ে ওঠে, ওই ফ্লেভারটা হারিয়ে যায়, which I thought that was there in the script as I read the script. সেটা আপনি রিটেন করেন কি করে as a translator or as a transcreator? সেটা আপনার I'm very curious to know that. অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয়, আই হ্যাভ অলওয়েজ বিন আ ফ্যান অফ লিটারেচার। আমার যেটা মনে হয় দুটো কারণ, আপনি যেটা বললেন যে ওই ফ্লেভারটা, আমি ফ্লেভারের সঙ্গে আরেকটা শব্দ অ্যাড করবো, সেটা হচ্ছে একটা আষ্টে গন্ধ। আষ্টে গন্ধ কেন? কারণ যখন আমি কোনো অন্য বিদেশি ভাষা থেকে বাংলায় আমি যখন অনুবাদ করছি, তখন আমার মনে হয় বাংলার নিজস্বতা একটা আছে, এবং সেই দুটো স্বাদকে এক জায়গায় করলে হয়তো একটা খিচুড়ি তৈরি, মানে আপনি তো আর স্টেকের সাথে খিচুড়ি খেতে পারেন না, বা স্টেকের সাথে জিলিপি খেতে পারেন না। তো সুতরাং আমার মনে হয় একটা স্বাদই রিটেন করাটা আমি চেষ্টা করি করতে। অ্যান্ড লাইক আই সেড, আই হ্যাভ অলওয়েজ বিন আ ফ্যান অফ লিটারেচার, অ্যান্ড আই হ্যাভ ট্রাইড রিপ্রেজেন্টিং লিটারেচার in its pristine form, or in a form that I feel is pristine, let's put it this way. যেটা আমার ভালো লাগে, আমার মনে হয় আমি শ্রোতা হিসেবে, আমি এই মার্ডার অন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস পড়ার মানে কাজটা করার আগে আমি প্রথমে গল্পটা পুরো পড়েছি, এবং আমি যখন ট্রান্সলেট করেছি আমি কিন্তু বইটার দিকে তাকাইনি, গল্পের প্রতিটা লাইন আমি গল্পের প্রতিটা লাইন মাথায়, Exactly what I want to do. গল্পের প্রতিটা লাইন, বিকজ আই ফেল্ট দ্যাট দ্য টেক্সট মাইট ইনফ্লুয়েন্স মাই রাইটিং। তাই আমি গল্পটার দিকে তাকাতাম না। আমি সকালবেলায় পড়তাম, আচ্ছা মানে আমি বলতাম আচ্ছা আজকে আমি প্রথম 5 পাতা পড়বো, আচ্ছা এই 5 পাতায় এই হয়েছিল, অ্যান্ড দেন আই ট্রাইড রিক্রিয়েটিং দ্য হোল সিন। তাহলে এটাকে শুধুমাত্র অনুবাদ বলা যায় না, এটাকে অনুসৃষ্টি বলা যায়। অডিও নাট্যরূপ, একদম অ্যাবসলিউটলি। আমি অনুবাদই অডিও বলবো। নাট্যরূপ, অ্যাবসলিউটলি। ট্রান্সলেশন অ্যান্ড অডিও অ্যাডাপ্টেশন, মানে ক্রেডিটসে আমরা এক্স্যাক্টলি তাই বলি। মানে এবং এটা একটা বিষয়বস্তু, এটা পরে কোনো একটা আলোচনার বিষয়বস্তু হতে পারে যে অনুবাদ সাহিত্য এটা নাকি এটা ট্রান্সক্রিয়েশন, রূপান্তর, এটার মধ্যে কি কি মানে উপাদান থাকে, এটা কিন্তু একটা আলোচনার বিষয়বস্তু। কারণ এটার কোনো থিওরি আমাদের নেই, এটা আমরা হাতে নাতে করতে করতে শিখতে শিখতে যাচ্ছি। হ্যাঁ, মানে কোনোদিন যদি We started this way, Sherlock. আমরা যখন প্রথম ট্রান্সলেশন করি,
সরি আমি অগ্নির থেকে বেনে কি হবে তুমি বলতে শুরু করলে ইন্দ্রাণী চক্রবর্তী সানডে সাসপেন্স নিয়ে বলছেন কি হবে যাদের মনে নেই তাদের জাস্ট একটু মনে করিয়ে দেওয়ার জন্য বলি, যেহেতু আমরা পুষ্পলকে আজকে পেয়েছি, আমাদের একদম গোড়ার দিকের ট্রান্সলেশন আজও সমানভাবে জনপ্রিয় হচ্ছে দ্য হাউন্ড অফ বাস্কারভিলস। আমাদের করা প্রথম দিকের শার্লক হোমস, যদিও হাউন্ড অফ বাস্কারভিলস করার আগে আমরা এমটি হাউসও করেছিলাম, তার আগে ফাইনাল প্রবলেমও করেছিলাম, কিন্তু হ্যাঁ স্ক্যান্ডেল ইন বোহেমিয়া করেছিলাম। Scandal in Bohemia হয়েছে। এইগুলো আমাদের প্রথম করা অনুবাদ। এইগুলো করতে গিয়ে আমরা তখন দেখেছিলাম যে, যেটা সুজয় বলছে যে ফ্লেভারটা রয়েছে কিন্তু তার যে একটা চলনটা ভীষণ নিজস্ব একটা হয়ে যাচ্ছে। সেই সময় পুষ্পল কিন্তু হাতে খড়ি হচ্ছে, সেই স্ট্রাগলটা কিন্তু আমাদের একটা ছিল। কিছু জায়গায় মনে হচ্ছে যে এটাতে ব্রিটিশ ফ্লেভারটা চলে যাচ্ছে, এটা ছিল। এই চ্যালেঞ্জটা আমরা সেই সময় প্রথম দিকের গল্পেতে ফেস করেছি, যেটা এখন আর পুষ্পলের সমস্যা হয় না। এবং তোমরা তিনজনে মিলে আমাকে একটা এত ভালো কিউ দিলে, এই এই কিউটা নিয়ে আমি সুরজিৎদার কাছে আসবো। সুরজিৎদা, যে যে ফ্লেভারটার কথা আমরা বলছি, যে ইউরোপের একটা ফ্লেভারের কথা আমরা বলছি, একজন বিদেশি সাহিত্যিকের কথা আমরা বলছি, আগাথা ক্রিস্টির কথা বলছি, এবং তোমার যে চরিত্রটা সে একজন, সেটা বলেই দিই, সুরজিৎদা প্লেজ জেভিয়ার বুক, যিনি ট্রেন কোম্পানির ডিরেক্টর, একজন রাশভারী ব্যক্তিত্ব, কিন্তু পোয়ারোর আবার ভীষণ বন্ধু, ইজ ভেরি ফ্রেন্ডলি উইথ পোয়ারো। তো এটা কি কোথাও বাচনভঙ্গিতে কোনো রকম চেঞ্জ তোমাকে করতে হয় সুরজিৎদা? কারণ মানে যখন তুমি ভাবছো ইউরোপের একটা ফ্লেভার আছে, এবং প্রত্যেকটা নাম আমরা অবিকল রেখেছি, অপরিবর্তিত রেখেছি, নামের উচ্চারণগুলোতে তো অবশ্যই বাচনভঙ্গির একটা একটা আলাদা হয়ই। আর তাছাড়া কি তোমার মাথায় এরকম কিছু ছিল যখন তুমি জেভিয়ার বুকের চরিত্রে অভিনয় করতে এলে? অবশ্যই। আসলে আমার আবার অভিনয়ের প্রেমটা, যদিও আমার নরানাং মাতুলক্রম, আমার মামারা সব থিয়েটার অ্যান্ড যাত্রার সব মহার্ঘ অভিনেতা, সেখান থেকে তাদের দেখে অভিনয়ের প্রেম জাগে। কিন্তু প্রথম প্রেম রেডিও, আমাদের সময় আকাশবাণী কলকাতা কেন্দ্র, এবং সেই সময় এমন সব মহার্ঘ অভিনেতা মানে শম্ভু মিত্র, অজিতেশ, নির্মল কুমার, বিকাশ রায়, সত্য বন্দ্যোপাধ্যায়, এইসব মহার্ঘ, শ্যামল সেন, যিনি এখন শুধুমাত্র শ্যামল সেন স্মৃতি সম্মান, ও তার মতন অভিনেতা ভাবা যায় না। তো এদের সমস্ত ওই রেডিওর অভিনয় শুনে অভিনয় প্রেম। এবং নিজে আমি ছোটবেলায়, আমার 7-8 বছর বয়স, কানে বালতি নিয়ে, যাতে ওই ওই সাউন্ডের এফেক্টটা পাওয়া যায়, ওইটা করে বানিয়ে বানিয়ে সংলাপ বলতাম, এবং তাদের গলার নানা রকম। এবং তার পাশাপাশি পরবর্তীকালে বিবিধ ভারতীতে শ্রাবন্তী মজুমদারের স্টুডিওতে অসামান্য সব বিদেশি গল্পের অনুবাদ হতো, যেখানে শ্যামল সেন, বিকাশ রায়, গৌতম চক্রবর্তী, শাওলি মিত্র, উর্মিমালা বসু, কে নয় আর কি। এবং সেই যে নাটকগুলো, মিহির সেন, তিনি এ ব্যাপারে পায়নি, কি অসামান্যভাবে লিখতেন। কিন্তু ওই লেখাগুলোর মধ্যেও ঠিক আমি আপনার এই স্ক্রিপ্টটা করতে গিয়ে যেরকম মনে হলো যে আমি বলছি বাংলা, প্রকৃত বাংলা বলছি, কিন্তু আমি কিন্তু গন্ধ পাচ্ছি, আমার চোখের সামনে আম গাছ নেই, আমার সামনে অন্য গাছ, আমার সামনে একটা অন্য একটা কোয়ার্টার, অন্য একটা কাঁচের জানলা যেখান থেকে আমি দেখতে পাচ্ছি, এইটা আমি লেখায় পাচ্ছি। এবং আমি ওই অভিনয়গুলোর মধ্যে থেকে সেইটাই পেতাম। তারা প্রকৃত বাংলা বলতেন, শাওলিদি যখন বাংলা বলতেন, কিন্তু আমার চোখের সামনে একটা গাউনি ভেসে আসতো। সেটা যখন আমার প্রথম পরীক্ষা হলো, বিভাসদা আমাকে হ্যামলেট করতে বললেন। আমাকে অনুসরা মজুমদার বলেছিলেন যে আমি বাঙালি হ্যামলেট দেখলাম, প্রত্যেকটা বাংলা ভাষা বুঝলাম, কিন্তু মনে হলো পুরোটা ইংরেজিতে হলো। তা আমি কিন্তু সেইটাই ফলো করার চেষ্টা করি। আমার করতে ভালো লাগে, রাদার আমার কষ্ট হয় না, আমার ওটা চ্যালেঞ্জ মনে হয়। যে তখন যে কোন সফিস্টিকেশন, কোন রকম উচ্চারণ বাংলারই মধ্যেই আছে, সেই ফোনেটিক্সের মধ্যে আছে, যে শব্দটা বললে ওটা ওই পাশ্চাত্যের কাছাকাছি যায়। কোন কথাটা, যেমন একটা অদ্ভুত একটা উদাহরণ, বিপ্লব দাশগুপ্ত বলেন যে, বলতো শম্ভুদা আর উৎপলদার মধ্যে কি ডিফারেন্স? তো শম্ভুদার দলে একজন রিহার্সাল দিতে এসেছেন, তিনি বললেন যে কালকে আমি শম্ভুদা আসতে পারবো না। হ্যাঁ, কেন? না আসলে কালকে আমার বাবাকে, ওই বাবার চেস্টে হয়েছে, একটা এক্স রে ইসিজি করাতে হবে বা সামথিং। আচ্ছা,
পরের দিন এলো, সব কাজের ফাঁকে হঠাৎ বললেন, তোমার বাবা কেমন আছেন? উৎপলদা। পরের দিন ছেলেটি এলো, উৎপলদা কেমন আছেন বাবা? হ্যাঁ, এটা কিন্তু পরিষ্কার একটা একটা পাশ্চাত্য, একদম ইংরেজি। এবার যদি ইংরেজি করেন ওইটা বাংলার সুর আসবে না। তোমার বাবা কেমন আছেন এটা আসবে না। বাবা কেমন আছে? তুমি গেছিলে? কাল কোথায় যেন দেখা হলো, কাল কোথায় যেন স্ট্রিং ইনস্ট্রুমেন্ট না, স্ট্যাকাটো। ফলে ওইটা করার ক্ষেত্রে আমার খুব মজাও লাগে, এবং আমি সবসময় চেষ্টা করি যে সেটা বাঙালি হয়েও যেন আমি তো বাংলাটাই বলবো, সেই প্রকৃত উচ্চারণটাই করব, রিফলাটা দেবই, কিন্তু সেটা যেন হয়, এবং সেটা করতে আমার ভীষণ ভালো লেগেছে। কারণ সেটা আবার স্ক্রিপ্টকেও সেই জায়গাটা দিতে হয়, সেটা আমার অসম্ভব স্ক্রিপ্ট সেটা দিয়েছে। তার ফলে আমার সামনে যেহেতু পরিবেশটা হয়েছে, আমার খুব চ্যালেঞ্জিং লেগেছে। আর আরেকটা হচ্ছে যে আরেকটা চ্যালেঞ্জিং বিষয় আমার মনে হয় যে কোনো অভিনেতার ক্ষেত্রে সেটা হয়, যে যে অভিনেতা তার একটা ব্যক্তিত্ব, তার একটা স্ট্যাটাস, অর্থনৈতিক স্ট্যাটাস, মানসিক স্ট্যাটাস। আমি যখন সৌম্যমিত্র করতে গেছি, তখন আমার যে ব্যক্তিসত্তা, আমার যে বোধ, আমার যে মনন, তার চেয়ে অনেক বড় মাপের একটা মননে আমায় যেতে হয়েছে। সেটা একটা চ্যালেঞ্জ হয়। আর নিজের থেকে অনেক বেশি, অনেক কম মননের, অনেক কম স্ট্যাটাসের। তো এখানে মননের থেকেও বড় কথা ওর প্রোফাইল, ওর স্টেটাস, ওর ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড। আমাকে পরের মাসে সিরিয়ালটা না হলে যে আমি কি করে এখন দেবো আমি ভাবতে পারছি না। কিন্তু এ লোকটার ওসব ভাবনা দূরের কথা, 4 পুরুষ বসে খেতে পারে। ফলে ওই স্টেটাসে ওঠার জন্য ওই যে আমার নিজের থেকে নিজের ওই স্টেটাসে যেতে হয়, এটাও একটা চ্যালেঞ্জিং জায়গা হয়। ফলে এই রোলটা আমার কাছে ভয়ঙ্কর ইন্টারেস্টিং লেগেছে। আর পাশাপাশি আমাকে ভাবতে হয়েছে যে আঙ্কেল পোয়ারো, আমি আঙ্কেল বললাম না, সেই পোয়ারোর চরিত্র অভিনয় করছেন অনির্বাণ চক্রবর্তী। হ্যাঁ, ফলে আমি ওর ওর একেবারে বয়সে বড় হওয়ার কারণেই, বুড়ো হওয়ার একটা সুবিধা থাকে তো, যে ও যখন থিয়েটারে ছোট ছোট চরিত্রে অভিনয় করে তখনই ও চোখ টেনে নিয়েছিল। মানে সেটা ফেরা হতে পারে, সেটা তুগলক হতে পারে। ফলে ওর অভিনয়ের সঙ্গে আমি অনেক দিন ধরে ওর অনেক চরিত্রের সঙ্গে পরিচিত দর্শক হিসেবে, একবার সহ মঞ্চের অভিনেতা হিসেবে। ফলে ওর যে নানা ধরনের এত পরিমিত, এত সাটল স্লাপস্টিক, আবার তার মধ্যে দিয়ে অদ্ভুত একটা সিরিয়াসনেস, একটা অদ্ভুত গুরুত্বপূর্ণ মানুষটা ওই আপাত কি বলবো, আপাত একটা ভোলা একটু ভুলভাল করে ফেলার মধ্যে স্পার্কটা বেরিয়ে আসে। সেইটা যখন শুনে নিয়েছি তখন আমার, কারণ একজনকে দেখতে, আমরা যেটা বললো অনির্বাণ, যে পাশাপাশি একজন অভিনেতার ফিডব্যাক, তার ডেলিভারি, সে যে শব্দটা বলছে তার উপর তো আমার নির্ভর করে, এখানে তো সেটা পাচ্ছি না। কিন্তু ওটা আমার সুবিধা হয়েছে যে ওর যখন এটা অগ্নি আমাকে দিচ্ছে, তখন আমি কিন্তু আসলে অনির্বাণের অ্যাক্টিংটা শুনতে পাচ্ছি। সবটা হয়তো মিলবে না, কিন্তু কিছু কিছু জায়গায় ওইটা বুঝতে পারছি। তার ফলে আমার পক্ষে অভিনয় করতে আমার খুব সুবিধা হয়েছে। বাট থ্যাঙ্কস এ লট। ওকে, আমি এই প্রসঙ্গে একটা কথা add করতে পারি, মানে খুব গন্ডগোল পাকিয়ে দেবে হয়তো আমার কথাটা। সেটা হচ্ছে, এই যে প্রসঙ্গে কথা হচ্ছে আমার শুনতে শুনতে মনে হচ্ছিল, সেটা হচ্ছে কি, যে আমি যখন বড় করছি, পুরো স্ক্রিপ্ট, চরিত্র সেটা মেনে নিয়ে, আমি তো কিচ্ছুই ডেভিয়েট করিনি তার থেকে, সেটা মেনে নিয়েও আমি যখন অভিনয় করছি, আমার কিন্তু পোয়ারোকে ধারণ করবার জন্য অভিনেতা হিসেবে একজন দক্ষিণ কলকাতার একটা মানুষ, মধ্যবয়সী, যে একটু খেতে ভালোবাসে, দুপুরবেলা খাওয়ার পর একটু হয়তো তার ঘুমোতে পছন্দ হয়, হ্যাঁ, একটু আমেজ করে থাকতে পারে, সেরকম একটা মানুষ কিন্তু আমাকে হেল্প করেছে। আমি করছি যদিও একটি বিদেশি চরিত্র, তার সিচুয়েশন, সে কি অবস্থায় আছে, তার স্টেটাস যেটা বলছিল সেটা মেনটেন করেও কিন্তু আমাকে চরিত্রটা ধারণ করতে কিন্তু এরকম একটা মানুষ হালকাভাবে আবার হেল্প করেছে।
হ্যাঁ, সেটা অ্যাকচুয়ালি অভিনয় করবার সময় কোথা থেকে কি যে এসে জড়ো হয়, কোনটা কিভাবে সাহায্য করে, এটা তো এবার আমি সেটাই ভাবছিলাম যে এরকম অদ্ভুত জিনিসও কিন্তু হয় যে একটা বিদেশি চরিত্র পোট্রে করতে গিয়ে কিন্তু আমার চেনা দক্ষিণ কলকাতার একটি মধ্যবয়সী মানুষ আমাকে একেবারেই অন্য লাইফস্টাইলে হ্যাবিট, সে আমাকে হেল্প করছে, ইন্সপায়ার করছে না হয়তো, কিন্তু হেল্প করছে। ওটা একটা মানুষকে, কিছু জিনিস তো হচ্ছে স্থান কাল নির্বিশেষে এক, তো ওই হিসেবে আমাকে একটা অভিনেতা হিসেবে হেল্প করেছে। এটা জানি না কিভাবে এটা এইটা ভালো কথা না খারাপ এই কথা আমি এই জানি না। এই জন্যই রাউন্ড টেবিলটা করা অনির্বাণদা, টু নো দি অ্যাক্টরস মাইন্ড। আমার কথা এইটা যে ও বললো, মানে এটা মানে আমার ভেতরে এই কথাটা ডুবন্ত ছিল, এইটা ফাঁকে বলা হলো না। এক্স্যাক্টলি আমরা এই যে চরিত্রগুলো না আসলে এখন বা আরো বিগত 10-20 বছর 30 বছরের মধ্যে যেভাবে প্রাচ্য আর পাশ্চাত্য মিশেছে, তাতে কিন্তু সত্যি কথাই আমি দক্ষিণ কলকাতা এই জন্যে বলছি যেহেতু দক্ষিণ কলকাতা ডেভেলপ করেছে পরে, তার উচ্চারণের উত্তর কলকাতার যেহেতু সেই পুরনো কলকাতার উচ্চারণ পুরনো জায়গা থেকে এবার যত এসেছে, যত পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ একাকার হয়েছে, যত কলকাতার ভাষা আস্তে আস্তে মিক্সড হয়েছে, তত কিন্তু যাই জন্য দক্ষিণ কলকাতা বলা, এখন সল্টলেকও বলতে পারি। ফলে সোফিস্টিকেশন বা ওই যে উচ্চারণের মধ্যে যে হ্যাঁ রে বাবা কাল কি গিয়েছিলি, এটা নয়। এখন যে কোনো বাবাই বলে কিরে কাল গেছিলি। ফলে এখন কিন্তু সত্যি আমার কাছেও এই রকম চরিত্রগুলোই মডেল রোল হয়ে যায়। এটা কিন্তু একেবারে মানে 100% আমি সমর্থন করলাম যে আমাদের অভিনেতাদের কাছে এই রকমই রোল মডেল হয়, সেইখান থেকে বা তারপরে তার কল্পনা টল্পনা মিশিয়ে। তো অনেকগুলো চা কফি স্ন্যাক্স ব্রেকের পর আবার আমরা বজরঙ্গি ওরিয়েন্ট এক্সপ্রেস রাউন্ড টেবিল রিজিউম করছি। ইনফ্যাক্ট আমার প্রথমে এবার সুজয়দার কাছে যাওয়ার ইচ্ছে। দুটো প্রশ্ন আছে সুজয়দা তোমার কাছে। একটা হচ্ছে খুব অবভিয়াস একটা প্রশ্ন, যেটা হচ্ছে তুমি দুটো চরিত্রে অভিনয় করেছো, একটি স্যামুয়েল র্যাচেট, একটি ডক্টর কনস্ট্যান্টিন। তো এই দুটো চরিত্রের জন্য মানে যেটা আমরা অভিনেতা সবসময় আমরা মানে অডিও মাধ্যমে বলি যে গলা আলাদা করা বা এ আলাদা করা, খুব ইন্টারেস্টিংলি আমি তোমার অডিও অভিনয়ের মধ্যে আমি দুটো চরিত্রের আলাদা ফিজিক্যালিটি খুঁজে পেয়েছি। পরে যখন তুমি রেকর্ডিং করে যাওয়ার পর যখন আমি রিটেক্সগুলো সরাচ্ছিলাম, ফাইনাল টেকটা এডিট করছিলাম, তখন আমি একটা ডিস্টিংক্ট ফিজিক্যালিটি খুঁজে পেয়েছি দুটো চরিত্রের, খুব আলাদা আলাদা। তুমি আমাকে প্রথমে বলো এইটা তৈরি করলে কিভাবে, এটা কি ইয়ার্স অফ প্র্যাকটিস, ওয়ার্কশপ, হাউ ডিড ইউ ডেভেলপ দিস? না, সি, আমরা যেটা ভুলে যাই, there is a body of the voice also. So it's just not about the physicality. মানে একটা কণ্ঠস্বরের তো একটা শারীরিক চিত্র থাকে, সেই এবং তার একটা পরিণতি বোধ থাকে। আমার মার্ডার অন ওরিয়েন্ট এক্সপ্রেস করতে গিয়ে যেটা বারবার করে মনে হয়েছে যে এক্ষুনি পুষ্পল বলছিলেন যে what is lost in translation is something which is retained in creating a flavor which is more original. মানে যেটা আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং। আমার এই ছবি মানে আমার মার্ডার অন ওরিয়েন্ট এক্সপ্রেস করতে গিয়ে বারবার করে মনে হয়, ছবিটা দেখেও যে মনে হয় যে এই চরিত্রগুলোর যে অন্তর্বর্তী রাজনীতি, সেটা খুব সহজ নয় ধরা। রেডিও নাটকের পক্ষে খুব ইজি নয়, এবং সেটা করা হয়েছে, এটা একটা সাহসী পদক্ষেপ বলে আমার মনে হয়। কারণ এটা কিন্তু খুব সিনেম্যাটিক, ভীষণ। ইটস এ ভেরি সিনেম্যাটিক স্ক্রিপ্ট। ছবি দেখতে গিয়ে যে আরামটা হয়, একটু শুনবো আমি অফকোর্স, আমার বারবার করে মনে হচ্ছে সেটা অডিওতে কিভাবে, কারণ এদের যে প্রত্যেকটা চরিত্রের যে নিজস্ব আদান প্রদান। ইনফ্যাক্ট আই এম গ্ল্যাড দ্যাট this horrible man has been cast as Poirot. তার একটা কারণ হচ্ছে যে অনির্বাণের, আমি ফিরে এলাম ওর কথায় একটা জাস্ট অ্যাড করতে তোমার প্রশ্নের সঙ্গে, that he's very direct guy. So Poirot is not larger than life in any way, and I've never liked larger than life detectives, honestly speaking. যে কারণে আমার অনেক, আমি নাম করছি না because there's no point talking about them, আমার অনেক ডিটেকটিভকে খুব জোলো মনে হয়। I don't like personally a few detectives. কিন্তু এই হারকিউল পয়ারোর মধ্যে যে মুন্সিয়ানাটা রয়েছে, যে আমি একটা প্রত্যেক দিনের চরিত্র দেখতে পাচ্ছি, যে মানুষটি আমার বন্ধু হয়ে উঠতে পারে, and that is what I find interesting about him as an actor. অনেক প্রশংসা করেছি। আর একটা বিষয় হচ্ছে যে আমার এই দুটো চরিত্রের ওই বললাম অবস্থানটা বুঝে গেলে আমার মনে হয় যে ভয়েস অ্যাক্টিং এর ক্ষেত্রে অনেক সুবিধা হয়।
আমি কখনো কোনো রেডিও প্লে একটা দুটো করেছি, সেখানে দুটো চরিত্র অভিনয় করে নিয়ে প্রথম করলাম। আমার কাজটা ভালো লেগেছে, এইটুকুই বলে। ইনফ্যাক্ট তুমি যে এই এই কথাটা বললে সুজয়দা, যে লার্জার দ্যান লাইফ ডিটেকটিভস, তার উদাহরণ তো প্রচুর। হ্যাঁ। এবং বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য সামগ্রিকভাবেই, এবং সানডে সাসপেন্সে প্রচুর ডিটেকটিভ গোয়েন্দাদের গল্প আমরা করেছি। সেখানে আমি এবিসি মার্ডার্সের যে কথাটা অনির্বাণদার সঙ্গে আমি প্রথমে শুরু করেছিলাম, সেটা আমার আর অনির্বাণদার মধ্যে একটা আলোচনা হয়েছিল এবিসি মার্ডার্স রিলিজ করার পর গত বছর, যে লোকে সানডে সাসপেন্সে গত বছর, এবিসি মার্ডার্স তো গত বছর, জানুয়ারি, হ্যাঁ, খুব আর্লি দিস ইয়ার। সো মানে আমরা সানডে সাসপেন্সে কাদের শুনে অভ্যস্ত? সব্যসাচী চক্রবর্তী, দ্যাট বুমিং ভয়েস, এবং ওই রকম অভিনেতা। তারপরে গৌরবদা অ্যাজ ব্যোমকেশ, মানে গৌরব চক্রবর্তী একদম চরিত্রটাকে আপন করে নিয়েছেন। এটার ফলে যেটা হয়েছে, সানডে সাসপেন্সে গোয়েন্দা চরিত্র সম্পর্কে লোকের একটা সংজ্ঞা তৈরি হয়েছে। এবার তারা দেখছে একটা বক্স অনির্বাণ চক্রবর্তী টিক করছে না, সে একদম নিজের মতন করে একটা চরিত্র ইন্টারপ্রেট করেছে। এবং তার পরবর্তীকালে আরো একটা খুব ইন্টারেস্টিং জিনিস হলো, ধরো যে বিরূপ মন্তব্যগুলো আসছিল, সেখানে আবার শ্রোতারাই নিজেরা উত্তর দিতে শুরু করলেন একে অপরকে, যে আপনারা কেন গুলিয়ে ফেলছেন, কারণ নকুল পরো তো এই দুজন নন। আপনারা একরকম ভাবে শুনেছেন তাদের চরিত্র, নকুল পরো তো কমপ্লিটলি আলাদা একটা চরিত্র, ভীষণ সফিস্টিকেটেড, ভীষণ সফট স্পোকেন, খুব জেন্টল, খুব সাটল। আমি আর রিচার্ড তো এক মানুষ নই, ডিফারেন্ট পিপল। অ্যাকচুয়ালি দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম যেটা, কারণ আমরা এতদিনে যেটা করে এসেছি, there was একটা ওই একটা প্যাটার্ন ছিল, and the typical radio voice, and this was breaking the pattern completely. ইট ইজ নট অনলি ব্রেকিং দ্য প্যাটার্ন, এই গল্পটা করতে গেলে এলেম লাগে, এই গল্পটা খুব শক্ত একটা গল্প, শিক্ষা লাগে, মনন লাগে, বোধ লাগে। দিস ইজ নট অ্যান ইজি টেক্সট অ্যাট অল। Absolutely, 200%. সব থেকে শক্ত লেখা যদি আমাকে কেউ বলে সেটা এটা। ইনফ্যাক্ট আই হ্যাভ সিন দিস অন ব্রিটিশ স্টেজ। আচ্ছা আচ্ছা অভিনেত্রীরা তল খুঁজে পায় না, কারণ একটাই, আবার বললাম এই কথাটা কিন্তু সত্যি কথা, প্রত্যেকটি চরিত্র বেশ গভীর এবং তাদের অতল পাওয়া অত সহজ নয়। একদম এবং মানে যে কারণে এটা আমি ওকে এই প্রশ্নটা করেছি, বাধ্য হয়েছে, হাউ মানে the subtext was, how dare you translate this? How the hell are you to translate this? how dare you? I'm sorry, I mean, I'm আমি আপনাকে সম্মান করে কথাটা বললাম, আপনাকে প্রশংসা করেই বললাম, মানে এর মধ্যে কোনো please understand that I wasn't disrespecting you at all, and neither do I need to give you that explanation, but I'm telling you this because I was so happy that this text was translated, কারণ এটা ভীষণ একটা খারাপ দিকে যেতে পারতো। হ্যাঁ, কারণ এটা কিন্তু একটা জাস্ট ট্রেনের মার্ডার স্টোরি নয়, প্রত্যেকটা চরিত্রের একটা ব্যাক স্টোরি আছে, ইচ এন্ড এভরি Backstory ক্যারেক্টার। তো পরের কথা, এদের মধ্যে যে এক্সচেঞ্জেস গুলো, অন্তর্দ্বন্দ্বগুলো, সেটা তো মানে সেজন্য বলছি ইউ নিড ভেরি গুড অ্যাক্টরস টু ডু দ্যাট। কি বলবো, এইটা আমার একটা খুব মাথায় ছিল যখন ওরিয়েন্ট এক্সপ্রেসের জন্য কাস্টিং শুরু করি আমরা, হ্যাঁ। এইটা খুব মাথায় ছিল যে আই ওয়ান্ট দ্য বেস্ট অফ অ্যাক্টরস টু বি দেয়ার। না, which is great that you've got a good base of actors. তাই জন্য তোমাকে একটা আলাদা ধন্যবাদ দেবো পরে, কেন সেটা পরে বলছি। না, আচ্ছা, সেটা এখানে আরেকটা কথা সুজয়দা যেটা বললেন, এটা সুজয়দা যেটা বললেন, তার পাশাপাশি এখানে আরেকটাও জিনিস দরকার। একটু আগে আমরা ইন্দ্রাণীদিকে এম জুডি ডেঞ্চের এম বলছিলাম, ইন্দ্রাণীর কাছে আসতাম। হ্যাঁ, এরকম একটা এম থাকা খুব দরকার। আমি যখন লেখাটা শেষ করি, আমি শেষটা খুব একটা খুশি ছিলাম না, অ্যান্ড যা হলো ঠিক মানুষের কাছে চোখেই সেটা পড়লো। ইন্দ্রাণীদি বললেন যে আই থিঙ্ক ইউ ক্যান ডু আ বেটার জব, সো আই হ্যাড টু রিরাইট। যে শেষের যে চরিত্র, আমি অবভিয়াসলি নাম বলবো না, শেষের যে মনোলগটা আছে সেটা কিন্তু পুরোপুরি ইন্দ্রাণীদির জন্য হয়েছে। ইন্দ্রাণীদি said that I think you can do a better job, I think you can bring in more emotions, you can invest more emotions in this script. তো এবং আমার মনে হয় সেটা সুবিচার করতে পেরেছি। আরেকটা ব্যাপার, এই মানুষটা রিচি, আমাদের সবার প্রিয় রিচি, আমাকে যেটা পাঠিয়েছিল, রিচি আমাকে বলেছিল যে ওরিয়েন্ট এক্সপ্রেস কি সেটা কিন্তু লোকের মনে বোঝাতে হবে, যে ওরিয়েন্ট এক্সপ্রেস ইজ দ্য এলিট অফ এলিটস, মানে ভেরি হাই এন্ড ট্রেন, who's who of England or who's who of Europe travel in that train. তো it's beyond the reach of the common man. অপূর্ব লেগেছে। আর্থ সামাজিক অভিযাত্রার কথা যেটা সুরজিৎ বললেন,
অনির্বাণ বলছিল, এটা এটা খুব গুরুত্বপূর্ণ একটা সাবটেক্সট এই একদম ভীষণ গুরুত্বপূর্ণ। আজকের কাঞ্চনজঙ্ঘায় ছবি বিশ্বাস যে চরিত্রটা করেন রায় বাহাদুর, সেটা প্রায় একটা ব্রিটিশ ব্যারনের চরিত্র, মানে অন্তর্গত, মানে যদি কাঠামোটা দেখি উইথ দ্য বাঙালিয়ানা। So it's not easy at all to have somebody playing a very plebeian character. এটা একদমই plebeian নয়। এবং I'm very glad that this text was, যেরকম আমার বারবার করে মনে হয়, Cat on a Hot Tin Roof by Tennessee Williams. It is not easy to translate that at all. কারণ আমাদের সামনে না যেই ব্রিটিশ চরিত্রগুলো ভেসে আসে বা আমেরিকান অভিনেতা অভিনেত্রী, ও আমরা কি পারবো, কিন্তু সেটা তো কথা নয়। সুরজিৎ দাস এই মিথটা ভেঙে দিয়ে গেলেন, বা ও এক্ষুনি যে মিথটা ভাঙলো, ও তো ইম্পর্টেন্ট কথা একটা খুব বলেছে যে আমার কাছে একজন ওই কথায় কথায় বোকা ইন্সপিরেশন শব্দটা ব্যবহার না করে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলে আমাকে হেল্প করেছে, বিকজ ইজ ইন্টেলিজেন্ট, ইজ নট স্টুপিড। সো ও বলেছে যে একটা দক্ষিণ কলকাতার কোন একটি লোক যে মধ্যবয়স্ক, who loves his siesta, who loves his meals, he comes across to him as an imaginative, human, যেখানে ও হেল্পটা পাচ্ছে। সেটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই ধরনের চরিত্র করতে গেলে কিন্তু প্রথম অবস্টিকল যেটা হয়, ওহো এটা উনি করেছেন, এটা উনি করেছেন, সো ফ্লাইং ফিশ, কিছু যায় আসে না। কে করেছে সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট যদি তুমি কিভাবে এস্টাবলিশ করছো, কিপিং ইন মাইন্ড দ্যাট দিস হ্যাজ আ ডিফারেন্ট কান্ট্রি অফ অরিজিন, দ্যাটস অ্যাবাউট ইট। আমি যেহেতু ইন্দ্রানিধির দিকে এবার মানে সমস্ত সূত্রগুলো ধাবিত হচ্ছে, না তুমি বলো, কারণ সমস্ত সূত্রগুলো তোমার দিকে ধাবিত হচ্ছে ইন্দ্রানিধি, যে সেটা হচ্ছে পুষ্পল দাও যেটা বললে রিরাইট করার প্রসঙ্গটা, বা সুজয় দাও যেটা বারবার বলছে যে হি লাভড দ্য স্ক্রিপ্ট সো মাচ। তুমি দীর্ঘদিন ধরে 15-16 বছর ধরে তুমি এই অডিও স্ক্রিপ্টিং এর কাজ করছো, অডিও প্রোডাকশনের কাজ করছো, ডিরেকশনের কাজ করছো। স্ক্রিপ্টিং এর কাজ এত বছর করতে হয়নি, আমরা গোড়ার দিকে স্ক্রিপ্টিং করতামই না। অ্যাজ ইজ বই থেকে পড়া হতো। এটা অনেক পরে শেখা, এখনো শিখছি যেটা বললাম। তো এই মার্ডার অন দি ওরিয়েন্ট এক্সপ্রেস যখন তুমি প্রথম স্ক্রিপ্টটা হাতে পেলে, আমার তোমার দৃষ্টিভঙ্গিটা খুব জানতে ইচ্ছে করে। হাউ ডিড ইউ অ্যানালাইজ দ্য স্ক্রিপ্ট, হাউ ডিড ইউ সুপারভাইজ দ্য স্ক্রিপ্ট, অর ইউ পলিশ দ্য ফাইনাল নুয়ান্সেস অফ দ্য স্ক্রিপ্ট? এটা আমার খুব জানতে ইচ্ছে করে। টেকনিক্যাল এটা বললে লোকে খুব বোর হয়ে যাবে অগ্নি। প্লিজ বলো না, প্লিজ বলো না, না টেকনিক্যালটা একটু বলো প্লিজ। আমি টেকনিক্যালটা বলতে চাই না, আমি বলতে চাই যে মার্ডার অন দি ওরিয়েন্ট এক্সপ্রেস আমার করতে ইচ্ছে হয়নি, এটা খানিকটা বাধ্য হয়ে করেছি। হ্যাঁ, তার মেইন কারণটা হচ্ছে এটা যারা ছবি দেখেছে তারা জানে একটা ট্রেনের মধ্যে একটা ঘটনা ঘটছে এবং ট্রেনটা চলছে না, ট্রেনটা থেমে গেছে, আর ট্রেনটা চলেও না, চতুর্দিকে বরফ রয়েছে, ট্রেনের মধ্যে কোনো ঘটনা নেই, এটা নায়ক নয়। নায়ক ট্রেনে একটা চরিত্র হয়ে আচ্ছা, এটা যেমন নায়ক নয়, আবার এটা নায়কের মতো একটা ট্রেনেরই ঘটনা। হ্যাঁ, ফলে এটা এত বেশি এটা ভিজুয়াল, হ্যাঁ, যে আমার এটা মনে হচ্ছে এটা অডিও তো অসম্ভব বোরিং হবে। এটা আমার মনে হয়েছে যে অসম্ভব বোরিং হবে, কারণ একটাই ঘটনা ঘটে, মূল ঘটনা একটি, সেটা গল্পের গোড়ায় ঘটে যায়। এবং টাইটেলের নামের মধ্যেই বলা আছে মার্ডার অন দি ওরিয়েন্ট এক্সপ্রেস, সবটাই বলা হয়ে গেছে, মানুষের বিশেষ উৎসাহের কোনো জায়গাই নেই। এবং একটা ট্রেনের মধ্যে ঘটনা, সেটা আমি ভিজুয়ালি দেখাতে পারছি না, আর কোনো আকর্ষণ নেই, তাহলে মার্ডার অন দি ওরিয়েন্ট এক্সপ্রেস অডিওতে করে কোনো লাভ নেই। এরকম আমার এই জায়গাটাই ছিল আমার প্রথম অবস্থান, সেই জায়গা থেকে আজকে এখানে এসে বসেছি, তাই অবস্থানটা নিশ্চয়ই পাল্টেছে। হ্যাঁ, তো সেটা কেন পাল্টালো? এক তো হচ্ছে পাবলিক, আমরা শ্রোতারা যা চায় মোটামুটি তাই দিই, তারা পরপর যে অনুরোধ করতে শুরু করে, তার মধ্যে যেটা বলাই হলো, প্রথম 5টি সব থেকে উল্লেখযোগ্য ক্রিস্টির যে কাজ নভেল, তার মধ্যে এটি অবশ্যই, বরং দেন দেওয়া নানের পরেই যেটা আসে, জনপ্রিয়তা যদি দেখি, মার্ডার অন দি ওরিয়েন্ট এক্সপ্রেস সাংঘাতিক জনপ্রিয় একটি নভেল, একটি ক্রাইম থ্রিলার, এবং অবশ্যই সেটা করতে হলো। আরেকটা হচ্ছে যে এবার টেকনিক্যালটা ছোট করেই বলছি, যে ক্রিস্টি অডিওর জন্য খুব একটা সুটেবল নয়,
আমরা দেখি যে ক্রিস্টির অনেক সমস্যা আছে লেখার মধ্যে, যেটা আজকের যুগের She's সঙ্গে right. আজকের যুগের সঙ্গে যাবে না। কোথাও কোথাও সেটেল করেন না উনি তো যে- আগে- কিছু জায়গায় কোথাও কোথাও উনি সূত্রগুলোকে ক্লোজ করেন না এক্স্যাক্টলি, লুপটা এটা ক্লোজ করেন অনেক জায়গাতেই কিছু কিছু সমস্যা আছে, সেটা ওনার সামাজিক পরিস্থিতি একরকম ছিল, সেই সময়ে আমাদের ইতিহাস আরেক রকম ছিল, সব মিলিয়ে মানে কুইন অফ ক্রাইম তো আনডাউটেডলি, কিন্তু ওনার কিছু কিছু লেখাতে কিছু টেকনিক্যাল সমস্যা আছে, ফলে সেইগুলোকে অ্যাড্রেস করাটা মুশকিল। কিছু কিছু জিনিস বাদ দিতে হয়, কিছু কিছু জিনিসকে একটু এক্সপ্লেন করতে হয়। তো সেই জিনিসগুলোর, এবং ও যেটা একটা পুষ্পল বললো যে শেষ যে ক্লাইম্যাক্সের যে জায়গাটা, একেবারে বইয়ের মানে অথেন্টিসিটিটাকে আমরা রাখার চেষ্টা করেছি যতটা সম্ভব। এটা বইটা যারা পড়েননি তারা কিছু মিস করবেন না, তারা বইয়ের স্বাদটা সম্পূর্ণ পাবেন, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। অনেকে আমাদের অ্যাডাপ্টেশন নিয়ে অনেক সময় মারমুখী হয়ে ওঠেন যে আপনারা বইয়ের জিনিসপত্র বাদ দিয়ে দিয়েছেন, সম্পাদনা করেছেন। সম্পাদনা করতেই হয়, অ্যাজ ইজ যেটা বললাম অডিওর জন্য এটা সুটেবল কোনো দিক থেকেই নয়। ফলে এইগুলো আমরা করেছি, টেকনিক্যালি আমরা কিছু জিনিস এইভাবে অ্যাড্রেস তো করেছি। ওয়েল ডান। কারেক্ট। এটা শুনে লোকে বলবে তাদের ভালো লাগলো কি না। Correct. আমার মনে হয় সুজয় দাকে আমাদের ছেড়ে দিতে হবে। তার আগে একটা শেষ প্রশ্ন করে তোমাকে আমি ছেড়ে দিচ্ছি। এই সানডে সাসপেন্সে প্রথমবার এই গল্পে, এটা আমাদের অসম্ভব সৌভাগ্য, এই গল্পে প্রথমবার সোহাগ সেন সানডে সাসপেন্সে কোনো চরিত্রে অভিনয় করলেন, সানডে সাসপেন্সের কোনো একটি গল্পে। এবং সোহাগ সেন আজকে নেই, শারীরিক অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি, শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। এবং অনেকটা আই এম ইন্ডেটেড টু ইউ সুজয়দা ফর ফর মানে এই আমার ব্রিজটা করে দেওয়ার জন্য, যে সোহাগদির সঙ্গে যাতে আমি কথা বলতে পারি। আমি সোহাগদি বলি না, তুমি জানো আমি তাকে কি বলি, তুমি সেটা প্রকাশ্যে বলতেও পারো, তাতে তাতে কোনো অসুবিধা নেই, আমি প্রিন্সিপাল বলে ডাকি। তো এই যে প্রিন্সিপালকে কাস্ট করাটা, সেটা তুমি একটা ব্রিজ তৈরি করে দিয়েছিলে। এবং মার্ডার অন দি ওরিয়েন্ট এক্সপ্রেস নিয়ে যখন ইনিশিয়াল আলোচনাটা হচ্ছিল, তোমাকে আমি স্ক্রিপ্টটা পাঠালাম ফার্স্ট ড্রাফটটা, যে সুজয়দা পড়ো এই দুটো চরিত্র, তখনই তুমি বলেছিলে যে ম্যাগি স্মিথ যেটা করেছিলেন সেটা কে করবে, এটা তো করার একজনই আছেন, আমি তো ওনাকে সেটা ভাবতেই পারছি না। দেন আই আস্কড ইউ যে উনি কি রাজি হবেন। সো a bit about Sohag Sen who does not know. Well, আমি তো I can't speak on her behalf, but I can only say this that when you তুমি তো আমার সামনে একটা রেফারেন্স আনলে, সেই রেফারেন্সের একটা দেখে আমার যেটা মনে হয়েছে, প্রত্যুত্তরে মনে হয়েছে, আমার মনে হয়েছিল সোহাগদি করতে পারেন, তাই আমার বলা। আরেকটা কথা হচ্ছে যে she holds a lot of surprise as an actor. Very few people can surprise me anymore in Calcutta, on stage or whatever. Sohag Sen is one of the few, and I say this with a lot of personal belief, it's absolutely my personal opinion. Very few actors surprise me. Sohagdi surprises me because উনি কোথায় বাঁক নেবেন সে তুমি জানো না, উনি কি করতে চলেছেন তুমি জানো না। So you can also call it unpredictable. This we know when we আর রেকর্ডিং সময়টা হয়েছে, আমি যখন ওকে জিজ্ঞেস করেছি তোমার কেমন লেগেছে এটা করে, অ্যাজ ইউজুয়াল আমি বোধহয় খারাপ করেছি বলে উনি চলে গেলেন আর কি, আর এরপরে তো কোনো কথা হয় না। আমি আর ও we were kind of sure. যাক, তোমরা দুজনেই বিষয়াভূত হয়েছো, আমি সেটা জানাবো। থ্যাংক ইউ সুজয়দা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর বিং আ পার্ট অফ দ্য রাউন্ড টেবল। I want to thank all of you, and আমি আসলে প্রত্যেককে ইকুয়ালি সম্মান জানিয়ে একটা কথা বলছি, যে আমাকে সুযোগ দেওয়া হলো যে আমি যে অডিও সিরিজে সুরজিৎদার মতো একজন এত সিনিয়র থিয়েটার আর্টিস্ট অভিনয় করেছেন। সুরজিৎদার কাজ আমি ফলো করি, আই এম নট হিজ বিগেস্ট ফ্যান, বাট আই লাইক হোয়াট হি ডাজ অন স্টেজ। চন্দন সেন অভিনয় করেছেন, চন্দন সেন অভিনয় করেছেন, সোহাগ সেন অভিনয় করেছেন, and somebody who's an old friend of mine, I don't get to meet him very often, but Anirban is someone that I hold up in very high esteem in Calcutta. Not everyone actually, but I do that in Anirban's case. এবং আমার মনে হয় যে এটা বোধহয় একটা নতুন দিগন্ত খুলে দিল, to understand that
ও যে স্কিলটা নিয়ে অত্যন্ত বিনয় প্রকাশ করছিল প্রথম দিকে সাক্ষাৎকারে, যেটা ওর নেই, যেটা করতে পারে না, তাতে ও নিশ্চয়ই বিস্মিত হয়েছে যে ওর সেটা আছে এবং ও ভবিষ্যতে নিশ্চয়ই আরো কাজ করবে। And I'm a big fan of this little boy who's hugely gifted. And again, somebody who surprises me very often. I love those surprises. And Ogni, I must tell you that Indrani could be at the helm of things. She's fantastic to work with. But AJ, constantly, the way you follow up with people, the way you are passionate about doing this with the team who supports you. Thank you very much. Thanks. থ্যাংক ইউ সো মাচ সুজাতা, থ্যাংক ইউ সো মাচ। আমাদের এই হারাধনের ছেলের কেস হচ্ছে আর কি, একজন একজন করে বেরিয়ে যাচ্ছে এবং অলরেডি আমরা প্রচুর স্ট্রেচ করে ফেলেছি। খুব তাড়াতাড়ি আমরা র্যাপ আপ করবো ছোট ছোট 2-3টে প্রশ্ন করে। আমি আগে শেখরদার কাছে যাই। শেখরদা, হেস্টিংসে যখন তুমি ন্যারেট করেছিলে এবিসি মডেলসে একরকম, এবং সেখানে তোমরা অনির্বাণদা জুটি ভূয়সী প্রশংসা পেয়েছিল হেস্টিংসের পরও। এবার একটা থার্ড পার্সন নারেশন, একটা থার্ড পার্সন নারেশন যখন করছো, গোটা গল্পটাকে এক সুতোয় বেঁধে রাখা, এক একটা চরিত্রের বর্ণনা, ওরিয়েন্ট এক্সপ্রেস ট্রেনের বর্ণনা, এটা কতটা ডিফিকাল্ট হয়, কিপিং ইন মাইন্ড এটা কিন্তু আলটিমেটলি একটা ডিটেকটিভ মার্ডার মিস্ট্রি। ডিফিকাল্ট যতটা মানে করার সময় মনে হয়, পড়ার সময় আমার মনে হয় একটা জিনিস খুব কাজ করে আমার মধ্যে, যে কাস্টিংটা কি। আমি বিশেষ করে এই ধরনের গল্পগুলো, যে কে করছে চরিত্রটা। তো বড়োর যে প্রথম গল্পটা আমরা করলাম, সেখানে তো আমার মানে যখন কাস্টিং শুনেছিলাম যে কে কে কাস্ট হয়েছে, আমি খুব এক্সাইটেড ছিলাম। তার কারণ হচ্ছে আমার সবসময় মনে হতো যে মানে ওই ড্যাশ বাবুতেই কি শেষ হয়ে যাবে, মানে মানে অনির্বাণ মানেই কি ড্যাশ বাবু, সেটাই কি থেকে যাবে, আর কিছু কোথাও ফিট করবে না অনির্বাণ। কেন ও যেখানে ডিটেকটিভকে নিয়ে গেছে একটা অন্য ইয়েতে, অন্য আঙ্গিকে, সেখানে হঠাৎ দেখলাম যে আরে বাহ, তখন আমার প্রথম দিন মনে হলো যে না, গোঁফটা ঠিক জায়গাতেই বসেছে। হ্যাঁ, গোঁফটা যদি কোথাও বসাতে হয়, বাংলায় যদি একটা মুখ থাকে এই মুহূর্তে, তো ঠিক মুখেই বসেছে এবং সেই জুৎসই বিষয়টা হবে। কিন্তু ওই যে একটা একসঙ্গে অভিনয় করার যে সুযোগটা থাকে না আমাদের, সেখানে আমার মনে হয় একটু মিস করতাম। কিন্তু কঠিন কখনোই মনে হয় না, কঠিন মনে হয় যখন আমি অগ্নি ডিরেকশনে কাজ করতে বসি। তার কারণ হচ্ছে যে হ্যাঁ, মানে অগ্নি 10 বার কাটে 20 বার সরি বলে। হ্যাঁ, সেটা আরেকবার তুমি করবে, হ্যাঁ সরি কিছু বলবো না, আরেকবার যাচ্ছি, হ্যাঁ আরেকবার করলাম। আমারও তখন মনে হলো যে হ্যাঁ ভালোই হলো ব্যাপারটা। আবার হয়তো একটুখানি এগোলাম, আরেকবার কাটছি প্লিজ প্লিজ প্লিজ, তুমি কিছু মনে করছো না? না না, মনে আর করছি না, তুই চল, যতবার করবি ততবার করবো। সরি তোমার ফ্লোতে কাটছি। ঋতু আর শেখর বেটার বলতে পারবে, কারণ they do chunk of the রাইট। মানে প্রথম থ্রেডটাই হয় যে মানে যেদিনকে রেকর্ডিং থাকে সেদিনকে ওর সঙ্গে যখন রিসেপশনে দেখা হয়, প্রথম আগে বাঞ্চটা দেখায় এরকম করে, এইভাবে একবার 199 পাতা, 205 পাতা, তার কমে রেকর্ডিং হয় না। 199 পেজ, এতটা মোটা, huge অনির্বাণদার সঙ্গে আমাদের রেকর্ডিং শুরু ছিল 11:30টায়, উই র্যাপড আপ এট 4:45, পুনে 5টা। ও রিচিং গেছে সোয়া 5টায় উই র্যাপড আপ। হ্যাঁ। তো সেই জায়গা থেকে আমার মনে হয় ইটস এ চ্যালেঞ্জ whenever I'm narrating or being a part of this kind of a story. হ্যাঁ, আর যেটা আমি লক্ষ্য করার চেষ্টা করেছিলাম প্রথম গল্পটায়, যে অভিনয় যখন আমরা ক্যামেরায় দেখছি, তখন ওই যে ছোট ছোট, যে অনির্বাণ খুব বিনয় করে বললো যে আমি তো কিছু শিখিনি, কিন্তু আমি চেষ্টা করি নিজের মতন করতে। তো ওই যে নিজস্বতাটাকে অভিনয়ে ক্যামেরার সামনে ফুটিয়ে তোলা, সেটা যেমন একটা চ্যালেঞ্জ, অডিও স্টোরিতেও মানে অ্যাক্টিং করার সময় সেটা একটা চ্যালেঞ্জ, যে কোথায় কোন জায়গায় অভিনয় খেলাটা করছে। তো সেটা আমার খুব আমি প্রথম গল্পটা ভীষণ এনজয় করেছিলাম, বিকজ আমি একটা চ্যালেঞ্জ নিয়ে বসেছিলাম যে আজকে অনির্বাণকে শুনবো যে কি কোথায় কোথায় এই নিউয়েন্সেস গুলো দেয়। হ্যাঁ, এবং সেইগুলো এত অ্যাপ্ট ভাবে ও প্লেস করেছে, তখন আমার মনে ছিল না, আবার ওই গোঁফ সার্থক, একদম কারেক্ট আছে গোঁফটা। অংশুমানদার কাছে আমার একটাই প্রশ্ন, এই মার্ডার অন দি ওরিয়েন্ট এক্সপ্রেসে অংশুমানদা যে চরিত্রটাই অভিনয় করেছে, সেটার বর্ণনা পুষ্পা গাঙ্গুলি লিখেছেন আগাথা ক্রিস্টির থেকে ধার করে, যে নির্লজ্জতা তার হাবে ভাবে, বেশভূষায়, চেহারায়, সে এসে যেভাবে চেয়ারে বসে, পায়ের ওপর পা তুলে বড়োর সামনে, একটা নির্লজ্জতা। আমি তোমাকে ভিলেনি নিয়ে আর প্রশ্ন করবো না, 25 বার প্রশ্ন করা হয়ে গেছে। অংশুমান পাল সানডে সাসপেন্সের ভিলেন,
কণ্ঠাভিনয় অংশুমানদা হ্যাঁ, তুমি অডিও অ্যাক্টিং করছো, এই নির্লজ্জতাটা প্রকাশ করা কতটা ডিফিকাল্ট বা কতটা চ্যালেঞ্জিং, হ্যাঁ। হোয়াট হোমওয়ার্ক ডিড ইউ ডু? আমি তো ফার্স্টে সিনেমাটা দেখছিলাম 2017 এর নতুন সিনেমাটা। সেখানে হার্ডম্যান করেছিলেন হচ্ছে, আমি যা বললাম, ড্যাফো করেছিলেন, রাইট? আর আমি সিনেমাটা দেখছি যে উনি যেভাবে অ্যাক্টিং করছে, এই টাফ একটা ক্যারেক্টার প্লে করছে। আমি যখন আমার রোলটা পড়ছি, রোলটা তো একদমই সেরকম নয়, তো ওটাকে আগে ফার্স্টে বাদ দিয়ে দিতে হবে মাথা থেকে। তো সরি, কেন কপির তো গল্পই নেই, জাস্ট তাই আউটলাইনটা ওরম করা যাবে না। I mean, I went through the lines, একটা ফাজিল লোক, মানে ফাজলামোটাকে আনতে হবে। সেম সিমিলার, ও যেমন বললো না সাউথ ক্যালকাটার কারো একজন, আমি ওরকমই নর্থ ক্যালকাটার কোনো একজনের কোনো একটি লোককে ইমাজিন করে নিলাম যে এরকম মানুষ প্রচুর দেখেছি আর কি, যে বেশি বকে, নিজেকে বেশি ওইভাবে প্লেস সামবাড়ি, আমি নাম নেবো না তার, এই রাউন্ড টেবিলে কাউকে দেখোনি? না লাকিলি নয়। তো ওই চরিত্রটা, সেই লোকটি সামনে চলে এলো, সো ইট মেড মাই ওয়ার্ক আ বিট ইজিয়ার। বাট হ্যাঁ, এবিসি থেকেই আমার প্রচন্ড ইচ্ছে। ভীষণ টাফ ছিল চরিত্র। এবিসিতে একটু টাফ ছিল। I think that was one of his. I think that is Anshuman's one of best top three. Alexander Bonaparte cast, দারুণ। I was very lucky to get that role, man. Thank you so much. And that was very well played because his duality, আর ওই যে যখন he's suffering from that. প্লিজ মাইকটা নিয়ে বলো রিচি। হ্যাঁ, যখন ওই পেনের মধ্যে দিয়ে যাচ্ছে, যে মাথা ব্যথা বিড়বিড় করছে, নিজের বিড়বিড় মনে। করছে, very well played. And অগ্নি আমাকে প্রচুর জায়গা দিয়েছিল, আমাকে মানে প্রচুর ফ্রিডম দিয়ে, না, আমাকে মানে তুমি জায়গাটা- করতে থাকো, যা মনে হয় তুমি করতে থাকো। না, আমাকে জায়গাটা দিতে হয়, তার আরেকটা কারণ হচ্ছে, আমি যদি বলি যে অংশুমান দা এটা দরকার নেই, ইনভেরিয়েবলি 15 দিন পরে একটা ফোন আসবে রিচার্ড দেবনাথের থেকে, আর এই জায়গাটা এক্সট্রা নামই জানো, আর বিড়বিড় করছে, ওটা ব্যাকগ্রাউন্ডে চলে যাবে, 4টে লেয়ার করে দিতাম, টিকিউ করে দিতাম, একটা আলাদা প্রসেস করে দিতাম, একটা আলাদা অন্যরকম শোনাতো, মনে হচ্ছে অন্য হেডফোন থেকে বেশি আসছে। এইটা বাড়াবাড়ি। এটা রিচির কাছ থেকে 15 দিন পরে আসতো, বাট অন্য হেডফোন কিন্তু সেই এবিসি থেকেই আমার প্রচন্ড, মানে অগ্নিকে বারবার বলেছিলাম যে নেক্সট টাইম অনির্বাণ যখন আসবে, মেকিরা পয়েন্ট যে আমিও যাবো, এই- মানে ওই একই দিকটাও দিনে অ্যাটলিস্ট 5 মিনিটের জন্য আমায় 2 লাইন পড়েছ, বাট আই ওয়ান্ট টু সি যে ও করছে। দ্যাট মেড মাই ওয়ার্ক আ বিট, মানে আরো বেশি চ্যালেঞ্জিং লেগেছিল। আমি তো কল্পনায় দেখছি যে ও আমাকে বলছে এবিসির সময় বা হার্ডম্যান করার সময়, আমার সামনে আছে, আমি ওই ব্যক্তিটির সাথে কথা বলছি, মানে এক্ষেত্রে ওর মুখটাই আমার বারবার আসছে। ওর মুখটা। দ্যাট মেড আ, মানে রক্তটাকে বেশ একটু চালিয়ে নিয়ে গেছিল। সো থ্যাংক ইউ সো মাচ। এমন একটা প্রযোজনা, ঋতুব্রতকে জিজ্ঞেস করি, যেখানে তোমার নাট্যগুরু অভিনয় করছেন শ্রী চন্দন সেন, যিনি তোমার জীবনের অন্যতম শিক্ষক বটে, তুমি একাধিক সাক্ষাৎকারে বলেছো, যেখানে এবং বিশেষ করে ঋতুকে প্রশ্ন করার সূত্রেই দুটো জিনিস বলি। আমি সবচেয়ে খুশি হয়েছি এত বর্ষিয়ান মহিলা অভিনেতারা এই প্রজেক্টের সঙ্গে যুক্ত হয়েছেন আমার অনুরোধে। আমি যে কি আনন্দ পেয়েছি, সোহাগ সেনের কথা বললাম, সুদীপা বসুর কথা না বলি কি করে। সুদীপা বসু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন মর্ডার অন দি ওরিয়েন্ট এক্সপ্রেস, তাকে আপনারা ব্যোমকেশ শুনেছেন, এবং মার্ডার ইজ অ্যানাউন্সডেও শুনেছেন। তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন। অয়ন্তিকাদি একটা খুব ইম্পর্টেন্ট চরিত্রে অভিনয় করছে। এই যে ভদ্রমহিলা এতক্ষণ অডিও অ্যাডাপ্টেশন নিয়ে কথা বললেন, ইন্দ্রাণীদিও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন, সুনয়না রয়েছে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে, তমালিদি রয়েছে, অফকোর্স তমালিদি রয়েছে। তমালিদি যার কাঁধে আমাদের মির্চি বাংলার ওয়ার্ল্ড ক্লাসিক্সের ভার যার কাঁধে ন্যস্ত, সেই তমালিদি রয়েছে। এবং তমালিদি পরিচালনা করতে করতে অনেকেই আমরা ভুলে যাই তমালিদি ইজ অ্যান অ্যাক্টর ফর এক্সেলেন্স। তমালিদি, মানে এরা সবাই যে রাজি হয়েছেন মানে কাজ করতে, সেইটা আমার একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার, এবং তাদের সবার প্রতি অকুণ্ঠ কৃতজ্ঞতা, এবং কৃতজ্ঞতা ফ্লুরিজের প্রতিও, যে আমরা এই মুহূর্তে ফ্লুরিজের বালিগঞ্জ সার্কুলার রোডের আউটলেটটায় রয়েছি, এবং তারা মানে তারা চা কফির মেশিন বন্ধ করে দিয়েছেন। তারা বলেছেন যে যতক্ষণ রাউন্ড টেবিল হবে কোনো ডেলিভারি যাবে না দোকান থেকে। হ্যাঁ, মানে এই যে ব্যবসা বন্ধ করে দেওয়া সর্ট অফ, তো এটা গোটা মির্চি বাংলা টিম সানডে সাসপেন্সিভ ইজ ইন্ডেটেড টু ফ্লুরিজ। এবার ঘুরিয়ে ফিরে যে প্রশ্নটায় যে সূত্রটায় আমি ঋতর কাছে আসছিলাম, এত সিনিয়র অভিনেতা ঋত, কিন্তু আমার মনে হয় যেটা অনেকেই বললেন যে এটা একটু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের মধ্যিখানে, যে আমি অভিনেতার সঙ্গে অভিনয় করছি না বা তাকে আমি স্টুডিওয়ে দেখতে পাচ্ছি না। তোমার কাছে এটা অ্যাডভান্টেজ না ডিসঅ্যাডভান্টেজ? 1, 2 নম্বর হচ্ছে যে ঋতব্রত মুখোপাধ্যায়কে আমি ব্যক্তিগত পরিসরে খানিকটা চিনি, যে চরিত্রে তুমি অভিনয় করেছো কাউন্টের চরিত্রে, সেটা তার থেকে সম্পূর্ণ আলাদা। সে অ্যারোগেন্ট, সে রুড, সে মুখের উপর কথা বলে, সে উদ্ধত, এবং তার কিঞ্চিত বয়স বেশি।
এই সমগ্র প্রিপারেশনটা তোমার কাছে জানতে চাই। না, আবারও আমি বলছি যে প্রেপারেশন বলতে মানে আমি অনির্বাণদার সাথে আমি এই অনির্বাণদার কথাটা ধার নিয়ে যে প্রেপারেশন বা সেরকম ট্রেনিং আমার নেই বা অতটা যে বুঝে যাই যে কি করতে হবে। আমি অ্যাকচুয়ালি আগের রাউন্ড টেবিলে যেটা বলছিলাম যে আমি ডিরেক্টরের হাতে নিজেকে ছেড়ে দিই যে তুমি শুনে বলো বা দেখে বলো ঠিকঠাক লাগছে কিনা। এবং এইখানেও যেটা হয়েছে যে এই চরিত্রটার মধ্যে একটা চেঞ্জ আসে ওভারনাইট। যারা গল্পটা জানেন, কাউন্ট আঞ্জনুই, তার স্ত্রীকে রিলেটেড একটা ঘটনা ঘটে ইত্যাদি, ওর বিহেভিয়ারই একটা চেঞ্জ চলে আসে পোয়ারো আসার পরে। কিন্তু সেইটা আমি যেরকম আমি তোমার কাছে আমি যে কোনো রেকর্ডিংয়ে আমি যেরকম তোমাকে বা রিচি থাকলে মোটামুটি কিন্তু আমি দেখেছি যে গলাটা তুমি প্রজেকশনটা যেটা ভেবে আসো দ্যাট ইজ মোর অর লেস পারফেক্ট। সেইটা আমি উল্টে নাও না, এটা ঠিকই আছে। হ্যাঁ, সেইটা একটা আন্দাজ করে এসছি আর কি, মানে সেইটা কতটা কি করা যেতে পারে সেইটা ভেবে একটা। তবে আমার যেটা মানে ভালো লেগেছে আর কি সেটা হচ্ছে যে এতজন বর্ষিয়ান অভিনেতা যেরকম তুমি বললে তারা প্রত্যেকে রয়েছেন, তবে সবার সাথে অভিনয় করতে গেলে আমার কাছে ডিসঅ্যাডভান্টেজই হতো, কারণ আমি সবাইকে করে দেখতাম। হ্যাঁ, সেটা করতে গিয়ে নিজে কেস খেয়ে যেতাম, বুঝলে তো সবার দিকে। বলো বলো। আমি যখন প্রথমবার করেছিলাম এবিসি মার্ডার্স, তখন আমি সবার শেষে রেকর্ডিং করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, তাতে হয়েছিল যেটা, যেখানেই আমার ডাউট হচ্ছিল আমি ওকে বলছিলাম একটু এই জায়গাটা চালাতো, কিরম করেছেন উনি, আমি একটু শুনবো। শুনে ন্যাচারালি আমার একটু হেল্প হচ্ছিল। আর এইবারে হয়েছে আমি সবার আগে রেকর্ডিং করেছি, তখন কারুর তো ভয়েস ছিলই না, ইভেন তখন কয়েকজন অভিনেতাও স্থির ছিলেন না যে এই চরিত্রে কে করবেন। আর আমি গিয়ে প্রথমে তাতে একটু সুবিধা হয় বুঝে নিতে। হ্যাঁ, তা আমি জিজ্ঞেস করছি এটা কে করবে, এটা কয়েকটা বলতে পেরেছিল, কয়েকটাতে বলেছিল আমি ভাবছি একে, কয়েকটাতে তখনও শিওর ছিল না, কেউ একটা করে দেবে আমাদের মধ্যে এরকম বলেছিল। তো কিছু ব্যাপারে আমি মানে আনশিওর হই আর কি করেছিলাম, এটা ধরে নিয়ে যে এরকম হতে পারে এরকম হতে পারে। আর প্রথমবারে সেটা একটা খুব হেল্প করেছিল আমাকে। হ্যাঁ, কিন্তু আমি বলবো যে এটা অ্যাডভান্টেজ আর কি, আমি সেটা না জানা যে হ্যাঁ, কিন্তু আমার যেটা সুবিধা হয়েছিল যে মানে অনসম্বল সবটা হয়তো নাও জানতে পারি, কিন্তু মানে এবিসি মার্ডার্সে অনির্বাণদা যা করেছিল আমার ভীষণ ভালো লেগেছিল। এবং আমি যে কারণে ধরো যেটা নিয়ে শুরুতেও কথা হচ্ছিল ইস যে অগ্নিদার সাথে আমার এটা নিয়ে মাঝে মাঝেই কথা হয় যে অনেক কিছু নিয়ে ডিজার্টেন্ড হয়ে পড়ি মাঝে মাঝে। তার একটা কারণ হচ্ছে যে ধরনের গল্প বা যে ধরনের মানে যে ধরনের টেস্ট অ্যাকোয়ার করছি আমরা দিনে 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 এক ধরনের গল্পে আমরা হয়তো আটকে যাচ্ছি। আমার সেইখানেই মজা লাগে যে সানডে সাসপেন্স বা মির্চি বাংলা বারবার সেই প্যাটার্নটাকে ভেঙে দেয়। সেটা আমি এর আগেও বলেছি, এটা আমি এবিসির যে লাইফটা মানে এবছরের জানুয়ারি মাসে 11 মাস আগে করেছিলাম, সেখানেও বলেছিলাম, রবিনহুডের ক্ষেত্রেও বলেছিলাম যে যেভাবে কাস্টিং করা হয় বা যেভাবে লেখা হয় সেইটা বারবারই একটু গতে মাথার থেকে একটু আলাদা হয় যেহেতু, তাই আমার মনে হয় সেইটা খুব অ্যাপ্রিসিয়েট করি আমি, যে কারণে আমার এবিসি মার্ডার্সে এত ভালো লেগেছিল। অনির্বাণদা এত সুন্দর করে করেছিল এটা, এবং আমি সেইটুকুটা খালি জানতাম যে অনির্বাণদা এটা করবে। তারপরে তুমি আমাকে চন্দন কাকাইয়ের একটা ছোট্ট অংশ শোনালে, সেটা শুনে আমার ভীষণ ভালো লেগেছে। তখনও বোধহয় আর বাকিরা সবাই রেকর্ড করেননি আর কি। শেখরদার ন্যারেশন তো আমি মানে শেখরদা ন্যারেট করলে আমি যেরকম শেখরদার ন্যারেশন হলে আমি খুব মন দিয়ে শুনি। শেখরদা কি মানে সেটা হচ্ছে চুরি করার জন্য, বুঝলি তো, পরের একটা ন্যারেশন মেরে চেপে দেবো এইরকম আর কি। হ্যাঁ, এটা চেপে দেবো। আমি শেখরদার ন্যারেশন খুব মন দিয়ে শুনি, কিন্তু সেইটা সবটা আমার খুব ভালো লাগলো। আমি একটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে যে এত মোটা একটা বাঞ্চ অফ কাগজ রাখা ছিল, ঠিক আছে, এইরকম মোটা বাঞ্চ, আমি না দুটো খণ্ডে আলাদা আলাদা করে সেলাই করা, আমি ভাবছি এটা কি। তারপর আমি ভাবলাম যে পুষ্পলদা কি সময় নিয়ে কি পরিশ্রম করে পুরোটা লিখেছে, মানে হ্যাটস অফ। মানে এটা কিন্তু মার্ডার ইজ অ্যানাউন্সডের সময়ও পুষ্পলদা, আমি জানি তুমি বিভৎস আগাস্টা ক্রিস্টি ফ্যান আর কি, বিরাট মাপের। হ্যাঁ, এবং তুমি যেভাবে ভালোবাসো সাহিত্যকে, সেইখান থেকে তোমার অ্যাডাপ্টেশনটা আমি ভাবলাম ট্রিমেন্ডাস জব আর কি, মানে, এবং সেটা গোটা মির্চি বাংলার টিমের জন্যই আর কি। আমার কোনো, আমি খুবই ছোট একটা অংশে হিসেবেও অকুশবান্ধার কথা নিয়েই বললাম যে আমরা যে রয়েছি ছড়িয়ে ছিটিয়ে, এইটাই আমাদের আনন্দ। আরে আমার কি দরকার, আমায় কেন রাখছো? আমি তো এসে চুপচাপ বসে থাকবো, আমায় কি দরকার? আমি দুটো প্রশ্ন রিচার্ডকে করবো, তারপর অনির্বাণদার কাছে যাবো, তারপরে ফাইনালি র্যাপ আপ করবো। রিচার্ডকে আমার দুটো প্রশ্ন। এক হচ্ছে, তুমি কিভাবে ভাবলে অনির্বাণদা কুলপরতে ফিট করবে? কারণ অনেস্টলি এটা আমার বলতে কোনো দ্বিধা নেই, লজ্জা নেই, এই কাস্টিংটা রিচার্ডের মাথায় এসেছিল প্রথমে। যে মুহূর্তে রিচার্ড আমাকে বলে আই ওয়াজ এক্সট্রিমলি কিক, আমার একটা লোভ তো থাকে যে একজন অভিনেতাকে বারবার শোনা, বারবার কাজ করা। আর এবারের গল্পে সোহাগ সেনকে কে পুশ করেছিল আমাদের মধ্যে? ঠিক আছে, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো, সেটা নিয়ে আমরা লেটস টেক ইট অফলাইন রিচি। বাট এই একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যেটা সুজয়দা, পুষ্পলদা সবাই হাইলাইট করলো, অনির্বাণদা ইনফ্যাক্ট, যে এই যে বিদেশি গল্প কিন্তু সেটা বাঙালি হয়ে উঠছে, দেশজ হয়ে উঠছে,
সেই ক্ষেত্রে তোমার ব্যাকগ্রাউন্ড মিউজিকে বা সাউন্ডস্কেপে কি কি মাথায় রাখতে হয়েছে? প্রথম প্রশ্নটা কি ছিল? অনির্বাণ দাস অকুল পর এই কাস্টিংটা তুমি ভাবলাম কি করে। ইটস ভেরি ইজি। আমি বড় হয়েছি ডেভিড শ্যাসের পরোটা দেখে, ঠিক আছে? সো ইট ওয়াজ অলওয়েজ ইন মাই হেড যে আমার এরকম টাইপের, মানে চোখ বন্ধ করলে যাকে দেখতে পাবো, আই নিড টু ইম্যাজিন সামওয়ান। আজকে যখন আমি শার্লক করছি, মোস্ট পিপল যারা শুনেছে ছোটবেলা থেকে জেরেমি ব্রেডকেই ভাবে, নট বেনেডিক্ট কাম্বারব্যাচ, ঠিক আছে? পরের জেনারেশন হয়তো ভাবে। সো সিমিলারলি ডেভিড শ্যাসেকে ভাব। সো আই ওয়াজ থিঙ্কিং, অনেক দিন ধরে ভাবছিলাম যে ইফ উই ডু পরো দেন হু উইল প্লে। And আমি ভীষণই ওই ড্যাশ বাবুর ভীষণ ভক্ত। এটা পিছু ছাড়ছে। সো ওই হয় না, একদিন হঠাৎ মাথায় এলো যে আরে উনি প্লে করলে তো খুব ভালো হয়, ক্যান উই ট্রাই হিম। সঙ্গে সঙ্গে আই কল্ড ইউ, আই কল্ড ইন্দ্রাণী, উই স্পোক অ্যান্ড দেন উই অনির্বাণদাকে অ্যাপ্রোচ করা হলো এটা নিয়ে। বাট দ্য থট হ্যাপেন মাচ বিফোর অ্যাকচুয়ালি, অনেক আগে ভাবা হয়ে গেছিল এটা নিয়ে। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এই যে সাউন্ড ডিজাইনটা, মানে এই যে একটা কমপ্লিটলি একটা ব্রিটিশ গল্প, ইউরোপিয়ান গল্প, সেটা যে দেশজ হয়ে উঠছে, বাঙালি হয়ে উঠছে, যেটা সুরজিৎ দ্বারা, অনির্বাণ দ্বারা যেটা অভিনয়ের ক্ষেত্রে বললো, ব্যাকগ্রাউন্ড মিউজিক বা সাউন্ড ডিজাইনের ক্ষেত্রে তুমি কি ফলো করো, শার্লক বা পোয়ারো? এখানে তো অবভিয়াসলি ইটস লাইক যে টাইম পিরিয়ডটা, ইটস মোর একটু ক্লাসিক্যাল বেসড, একটু অর্কেস্ট্রাল বেসড, ঠিক আছে? ইটস আ ক্রাইম থ্রিলার, নো ডাউট। তুমি শার্লক প্রোডাকশন যদি শোনো, ইটস লিটল ডিফারেন্ট দ্যান ইয়র রেগুলার ওই সময়কার ভিক্টোরিয়ান ইরার যে প্রোডাকশনগুলো। তবু পরে আরেকটু পরের দিকে, শার্লক আরেকটু আগের দিকে। হ্যাঁ, সো এটা আমাদের অলরেডি 20th সেঞ্চুরিতে চলছে। ঠিক ঠিক এক্স্যাক্টলি ওয়ার্ল্ড ওয়ার ওয়ান পরে। এবং পোয়ারো উৎখাত হয়েছেন তো। ওই হিসেবে কিন্তু ফলি টলিও চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, ওকে। বিকজ ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড ওই সময় গাড়ি ঘোড়া কি ছিল। শার্লকের সময় ঘোড়ার গাড়ি অ্যান্ড অল দ্যাট, এই সময় কিন্তু মোটর গাড়ি চলছে, ঠিক আছে? সো দ্যাট হোল মোটর গাড়ি মানে ওই যুগের মোটর, ওই যুগের মোটর। সো অল you have to keep all that in mind. Also, one trick I do from ABC Murders, his voice, Anirbandar's voice, is always in the forefront. I treat it very, very differently. আচ্ছা, ওকে। This is a different, it's a very technical thing. Trade secret. It's a way I treat the whole thing. His voice will always be in the forefront. আচ্ছা, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। এটা আমি জানতাম না। মানে তুমি এটা বোঝাতে পারবো না, বাট ইউ উইল, হি ইজ এভরিওয়্যার। ওরকম ভাবে মনে হবে যে যখনই আসছে ও সামনে আছে। ক্যারেক্টারসগুলো সব এইভাবে মার্জ করছে। So his voice will always be the commanding voice compared to rest of the voices. হিরো বাহ। ও, দিস ইজ লাভলি। থ্যাংক ইউ রিচি। এই জন্যই তোমাকে রাউন্ড টেবিলে ডেকেছি, টেকনিক্যাল ইনসাইটস গুলো পাওয়ার জন্য। এটা তো আমরা জেনারেলি বিটিএস এ বলতে পারি না। তুমি যখন চরিত্রদের প্রশ্ন করছো তখন তোমার টোনালিটি আমি একরকম দেখেছি। প্রি লাঞ্চ ব্রেক, যখন আমরা লাঞ্চ ব্রেকের আগে অবধি যখন আমরা রেকর্ড করলাম, একটা কফি ব্রেক সমেত, লাঞ্চ ব্রেকের পরে যখন আমরা ফাইনালি সেই রচনা পড়তে শুরু করলাম, যেখানে পুরোটা গুছিয়ে বলছে এবং থামছে না, সে বলেই চলেছে, এই দুটো ক্ষেত্রে টোনালিটিটা আলাদা করা, বা তুমি যখন ড্যাশ বাবুতেও যখন পুরো এক্সপোজিশনটা করো নিজের মতো করে, তখন তুমি পুরো শরীরটাকে ব্যবহার করছো, এদিকে যাচ্ছ ওদিকে যাচ্ছ, সমস্ত রকমভাবে কারোর দিকে তাকিয়ে বলছো। এইটা অনির্বাণ অডিওতে ধরে রাখা কতটা কঠিন? 10 পাতা 12 পাতা 13 পাতা একা শুধু পোয়ারো বলছে, একটা দুটো লাইন মধ্যখানে কি কেউ বলছে। এটা একদিক দিয়ে মুশকিল, আবার একদিক দিয়ে সুবিধা। একা বলে যাওয়া সেটা কিন্তু থিয়েটারেও হয়, মানে প্লেইং আ মনোলগ ইজ মাচ ইজিয়ার দ্যান ডিলিং উইথ আ ডায়ালগ। হ্যাঁ, মনে হয় যে বাবা লোকটা এতক্ষণ 15 মিনিট ধরে বলে যাচ্ছে, 20 মিনিট ধরে বলে যাচ্ছে একাই, এতগুলো ইমোশন। বাট দ্য থিং ইজ লাইক তখন পুরো জিনিসটা আমার কন্ট্রোল, আই নো হাউ টু প্লে উইথ ইট। যেখানে অন্য সময় কিন্তু মানে সেটাও একটা মজা আছে যে আরেকজনের সাথে প্লে করা। হ্যাঁ, তো সেটা আমার দিকে একটা সুবিধা থাকে। আমি কখন হাই নোটে যেতে চাই, কখন লো নোটে যেতে চাই, কখন প্যাসিভ হয়ে যেতে চাই, কখন একটু অ্যাক্টিভ হতে চাই, সেইটা দেখেছি। He does a lot of subtle things in his voice. This is what I loved. It's even more pronounced এই সেকেন্ড টাইমে। আমাদের এটা নিয়ে কথাও হয়েছে যে আর একটু বেশি কমফোর্টেবল আছে, খুব ভালো voice টা। And there is subtle nuances with the voices.
হঠাৎ একটা জায়গায় খেলানো হ্যাঁ, ছোট্ট করে মানে ছোট্ট করে। বিশেষ করে ইন্টারোগেশনের সিনগুলো আমি It's বলবো। not over-emphasized কিন্তু. না, না, There না। are subtle variation in the voice. And if you know him, that is very typical অনির্বাণ চক্রবর্তী। Loudness নেই। আরেকটা পুরোটাই ভীষণ subtle। আরেকটা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে স্ক্রিপ্টে যখন পড়েছিলাম তখন এটা তো স্ক্রিপ্ট থেকেই খুব বোঝা গিয়েছিল যে ওর অ্যাপ্রোচ মানে ডিলিং সেটা প্রত্যেকটা চরিত্রের সাথে তার মেজাজ, তার স্টেটাস, তার মানসিকতা, হ্যাঁ মানে আমি বেশি রিভিল করছি না কারণ সবাই শুনবে বলে। একটু একটু বলতে পারো। মানে কেউ যখন ভেঙে পড়ছে তার প্রতি তার সাথে ডিটেকটিভ হিসেবে ডিল করতে গিয়েও তার যে মানবিক একটা দিক আছে, হ্যাঁ তার একটা দুর্ঘটনা ঘটে গেছে জীবনে, হ্যাঁ সেইটার সাথে তার যে কম্প্যাশনটা আছে সেইটা এক্সপ্রেস করা, কিন্তু আবার ওভারটলি না করা, কারণ আমি তার সাথে পার্সোনালি তার সাথে রিলেটেড না, হ্যাঁ একজন স্ট্রেঞ্জার হয়ে আমি যতটুকু তাকে দিতে পারি, যতটুকু কি বলবো ভদ্রতার ইয়েস ইয়েস হ্যাঁ ওইটা মেনটেন করা কিভাবে হতে পারে। আবার যাকে চ্যালেঞ্জ করছে ও, যাকে হ্যাঁ যাকে দাবড়াচ্ছে, যার সাথে ওর কথাতে একটা সার্কাজম আছে, সেগুলো খুব ভালো স্ক্রিপ্টেই ছিল, কিন্তু সেটা আমাকে খুব হেল্প করেছে ওই যে ডিলিং গুলোতে। আমি এখানে একটা ছোট্ট প্রশ্ন করার লোভ সামলাতে পারছি না অনির্বাণদা, সেটা হচ্ছে এটা আমি আর রিচার্ডও একাধিকবার আলোচনা করেছি। তুমি তোমার রেকর্ডিংটা হয়ে যাওয়ার পর যখন আমরা আবার ওই রিটেক যখন সরানোর জন্য যখন আমি আর রিচার্ড শুনছিলাম, তুমি যে দাবড়েছো, কিন্তু কোথাও এটা একটা অদ্ভুত ব্যাপার, যেখানে ধরো তুমি কমান্ড নিচ্ছ, ডমিনেট করছো, সেখানেও কিন্তু একটা পর্দার পর কখনোই তোমার গলা উঠছে না। এটা আমি আর রিচার্ড বহুবার আলোচনা সেটা করেছি। করবে না তো, ও তো চরিত্র হিসেবে করবে না, চিৎকার করবে না কখনো। এবং অ্যাকচুয়ালি কিন্তু চিৎকার করলে আমার বিশ্বাস খুব বেশি চিৎকার যখন আমি এমনি অভিনয় করি তখন টু মাচ অফ হ্যান্ড মুভমেন্টস অ্যান্ড ওটা কিন্তু পার্সোনালিটিকে নামিয়ে দেয়। হ্যাঁ আমি নিচু গলায় যে কথাটা বললে তার যে ওজন অ্যাকচুয়ালি হবে, ইম্প্যাক্ট যে হবে, আর আমি চিৎকার করলে তার ইম্প্যাক্ট একরকম হবে না। তো পরও কখনো ওই মানে জোনে যাবেই না। হ্যাঁ এটা ভেবেই করিনি আর কি, মানে আমার মনে হয়েছিল তাই। আমি আর একটা অপ্রাসঙ্গিক কথা একটু বলি এখানে, যখন এত সুন্দর একটা আড্ডা হচ্ছে, সেটা হচ্ছে যে যখন সানডে সাসপেন্স সবে শুরু হয়েছে, আমি শুনি বরাবরই, এবং তখন এই একটা আসছে বলে তোমরা সোশ্যাল মিডিয়ায় ছোট ছোট ভিডিও দিতে, তুমি বসে থাকতে, আরেকজন কেউ অ্যাক্টর বসে থাকতো, আরেকজন কেউ থাকতো, আমার মনে হতো যে আমি শুনতাম, আমি ভাবতাম কি যে আমাকে কোনোদিন একটা ছোট চরিত্রের জন্যও তো বলতে পারে। হ্যাঁ কেউ না, হ্যাঁ তখন আমি ভাবতাম যে আমাকে একটা তখন কিন্তু আমি মানে এই যে ড্যাশবাবু বলে বলছো সেই ড্যাশবাবু আমি করে ফেলেছি, হ্যাঁ মানে সেই হিসেবে একটু একটু করে লোক চিনেছে, কিন্তু আমি প্রায় শুনতাম, খুবই ভালো লাগতো এক একটা, আমাকে তো ছোট চরিত্রের জন্য কখনো বলতে পারে, বলে না, আচ্ছা ঠিক আছে। কিন্তু আমার একটা সুবিধা আছে, এটা হচ্ছে আমার লাইফে কোনো কিছুর জন্য তাড়া নেই, আই হ্যাভ এনাফ টাইম ফর এভরিথিং, যদি হওয়ার হয় তাহলে হবে। তো যখন আমাকে ফাইনালি তোমরা অ্যাপ্রোচ করলে এবং এরকম একটা চরিত্রের জন্যে, তো মানে আমার ওই যে লাইন অফ থিঙ্কিং সেটা আরেকবার কনফার্মড হলো যে সত্যি যদি হওয়ার হয়, হ্যাঁ তাহলে ঠিকই হবে। এবং এই যে তারা না করেও আর কি লাইফে এবং অকুল পরেরও কিন্তু কোনো বিষয়ে তাড়া নেই, সেও খুব রিল্যাক্স। সে একটা মানে খুব কঠিন একটা ইন্টারোগেশনের পর সে অ্যাপেল কাস্টার্ড খায়, ঠিক হ্যাঁ মানে অকুল পর ওইটা বলে দেয় প্রথমে, এসে বলে যে চিজটা, হ্যাঁ আগে ওটার ব্যবস্থা করে ভুলিয়ে দেয় লোককে। হ্যাঁ তা আমি এই সুযোগে তোমাদের সবাইকে ধন্যবাদ জানাবো এই কারণে যে আমার একটা অ্যাভিনিউ যেটা আমার জানাই ছিল না, সেটা দিয়ে একটা সুযোগ পেলাম এবং করে দেখলাম এবং একটু একটু করে এখানেও শিখছি, সেইটা খুলে দেওয়ার জন্য তোমাদের সবাইকে এবং আমাদের তরফ থেকে একটা আরো বড় থ্যাংক ইউ, বিকজ ইউ অ্যাগ্রিড। মানে তোমার শিডিউল আমরা সবাই জানি, মানে তুমি কি পরিমাণ ব্যস্ত আমরা সবাই জানি। আমার মনে হয় তোমার নভেম্বরের মধ্যে একটাই ডেট ফাঁকা, আমি যখন অক্টোবরে কথা, এটা খুব ইন্টারেস্টিং, অনির্বাণের একটা ডেট ফাঁকা ছিল, আমি বলেছিলাম লক কর, আমি পুষ্পলটাকে সেদিন থেকে বলছি। আমি তখন মুম্বাইতেও আমাকে ফোন করে বললো যে নভেম্বরে একটা দিন লাগবে রেকর্ডিং। আমি বললাম তুই একটু হোল্ড কর, আমি হোটেলে গিয়ে তোকে ডেটটা বলতে পারবো, মনে হচ্ছে না, একটাই ডেট পাওয়া গিয়েছিল, বললো এই এক্ষুনি লক করে আমি বাকিটা ব্যবস্থা করছি, সেই ডেটেই রেকর্ডিংটা হলো। এবং সেটার জন্য ইন্দ্রাণীদিকে আমি কম
বিরক্ত করে ইন্দ্রাণীকে বলছে অনির্বাণ দেবে একটা ডেট ছাড়া পারবে না, তুমি স্ক্রিপ্টটা করো বাট নিজের কথাটা বল। থ্যাংক এবার অগ্নি না 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 এটা দরকার অগ্নি না 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 দরকার আছে করে ছুঁয়ে যাচ্ছি। না 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 আমি বলছি আমি নিজেই আচ্ছা বিশ্বাস করি। অগ্নি আমি বলছি অগ্নি তুই যে চরিত্রটা করেছিস খুব ক্রিটিক্যাল একটা চরিত্র এবং ফালক্রাম বলা যায়। তুই যখন সেই চরিত্রটাকে অ্যাপ্রোচ করেছিস তখন সেটা সানডে সাসপেন্সের আর বাকি 5টা চরিত্রের সঙ্গে মানে কেন মানে সেটা নিপাট বাঙালি চরিত্র নয় বলে তুই কিভাবে অ্যাপ্রোচ করেছিস? আমেরিকান প্যাসেঞ্জার অন দি ওরিয়েন্ট এক্সপ্রেস কিভাবে অ্যাপ্রোচ করেছিস? তা আমার বেসিক্যালি অবস্থানটা হচ্ছে ফ্লুরিজের মতো, গোটা ব্যবস্থাপনাটা আমি করে দিই। তো এই ক্ষেত্রে আবার বলে দিই বার্গেন সার্কুলার রোডের ফ্লুরিজ এটা নিয়ে আমি একটা প্রশ্ন করব। বিগ থ্যাংক ইউ টু এভরিবডি। আমি একটা তুমি বলে না হ্যাঁ হ্যাঁ না বাট আমার ক্ষেত্রে তো এটা পুষ্পলদা একটা ম্যাসিভ অ্যাডভান্টেজ, কারণ আমার স্ক্রিপ্ট লেভেলে তোমার সঙ্গে আলোচনা হয়, ইন্দ্রাণীদির সঙ্গে আলোচনা হয় কাস্টিং লেভেলে, এবং তারপরে এটা একটা আনডিউ অ্যাডভান্টেজ আমি সবার শেষে রেকর্ড করি। আচ্ছা আমি সবারটা শুনে নিয়ে আমি বলে আচ্ছা আমি যে এইটা ঝুলোঝুলিটা অনির্বাণ করেছিলাম এইভাবে বলেছে। আমি যে ঝুলোঝুলিটা করেছিলাম সেটা যদি একটু বলিস। হ্যাঁ সো পুষ্পলদার খুব ইচ্ছে ছিল যে চরিত্রটা আমি অভিনয় করেছি, আমার একদমই ইচ্ছে ছিল না, এবং এটা ঋতব্রতর মতন কয়েকজন জানে যাদের সাথে আমি বহু ক্লোজলি কাজ করেছি, যে আমি যখন কোনো কিছু ডিরেক্ট করে আমি অভিনয় করতে চাই না, এটা আমার একটা রিজার্ভেশন রয়েছে, কারণ আমার মনে হয় না যে জিনিসটা খুব একটা ভালো দাঁড়ায় বলে। আমি নিজের অভিনয় নিয়ে তখন খুব একটা কনফিডেন্ট থাকি না, আমি অনেক কমফোর্টেবল কারোর ডিরেকশনে কাজ করতে রাদার দ্যান ওয়ার্কিং আন্ডার মাই ডিরেকশন। সো সেইটা আমার ব্যক্তিগতভাবে খুব মনে হয়, কিন্তু পুষ্পলদা খুবই কনভিন্স ছিল। পুষ্পলদা শুরুর থেকে বলছিল যে তুই এটা কর, তুই এটা কর, তুই এটা কর, এইটা তোকেই করতে হবে, এটা তোকেই করতে হবে। আমি যখন প্রায় অন্য কাস্টিং ডিসাইড করে ফেলেছি তখন পুষ্পলদা আমার মনে হয় যে একদিন প্রায় মাঝরাতে ফোন করে, না তুই কিন্তু ওটা কর, তুই বাকি যে কাস্টিং ভেবেছিস সে কাস্টিং রাখ, আমার তাতে কোনো অসুবিধা নেই, আমি ইন্টারভিউ করছি না, বাট এটা তুই কর। তো সেটা বললাম যে আমার ক্ষেত্রে সেটা একটা বিরাট অ্যাডভান্টেজ থাকে, যে আমি সবার রেকর্ডিং খুব মন দিয়ে শুনে নিয়েছি, এইবারে আমি জানি যে কোথায় অনির্বাণদা কি বলেছে, কোথায় পজটা নিয়েছে, কোথায় নিঃশ্বাসটা ছেড়েছে, এইখানে আমি ইন্টারজেক্ট করতে পারবো। এবং আমি নিজের অভিনয় নিয়ে এখনো অডিও মাধ্যমে নিজের অভিনয় নিয়ে কনফিডেন্ট নই, সেটা বিনয়ের কারণে বলছি না, তার একটা খুব বড় কারণ বিকজ আই ওয়ার্ক উইথ দ্য বেস্ট মেন্টরস, মানে ইন্দ্রাণী চক্রবর্তী এবং রিচার্ড দেবনাথ। মানে আমি জানি যে কোথাও যদি আমি একটুও আমার অভিনয়টা ঠিক না হয়, স্ট্যান্ডার্ড না হয়, এত বড় বড় মানুষরা কাজ করছেন, চন্দন সেন, সুদীপা বসু, সোহাগ সেন, অনির্বাণ চক্রবর্তী, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, ঋতব্রত মুখোপাধ্যায়, হুজ হু আমি বলছি না রাধিকা অফ সানডে সাসপেন্স, এভরিবডি। এবং সেটা স্ক্রিপ্ট করেছে পুষ্পলদা, পুরো ব্যবস্থাপনা ইন্দ্রাণীদি, সাউন্ড ডিজাইন ব্যাকগ্রাউন্ড মিউজিক করবে রিচার্ড নিজে। সো স্ট্যান্ডার্ড এবং বেঞ্চমার্কটা এতটা হাই, সেটা আমি জানি যে আমি যদি একটু স্ট্যান্ডার্ড মিট করতে না পারি, আমার কিন্তু দুজনের থেকে খুব হার্শ এবং ক্রিটিক্যাল ফিডব্যাক শুনতে হবে, এবং এটা নিয়ে আমি ভীষণ থ্যাঙ্কফুল টু বোথ অফ। এতটাও ভালো না, এটা একটু বাড়াবাড়ি করে। না সিরিয়াসলি, আমার যদি তোমার যদি ঠিক না একটা লাগে, জিনিস বলো, ফার্স্ট পারসন টু একটা টেল। জিনিস বলো উনি, ইউ গট অ্যাসোসিয়েটেড উইথ সানডে সাসপেন্স কবে থেকে, কোন সাল? 2016। 2016 you started doing voice শুরু করলে, which was your first directorial? Hojo Borola. So that I would like you to describe এই যে জার্নিটা from Hojo Borola, the challenging things that you have faced to now actually directing an ensemble cast of 15-20 people almost. How do you plan it? How do you think it? How do you maintain the schedule? It is so difficult. I can't do it. I will never be able to do it. এই যে time management and how do you do this whole journey from when you started from Hojo Borola till now? এই যে নানান রকম চ্যালেঞ্জিং গল্প এসে এক একটা গল্প তো এক এক রকম চ্যালেঞ্জ থাকে, from smaller stories with fewer characters to now almost directly like a huge ensemble cast. মানে রবিনহুড হলো, এখন মার্ডার অন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস হচ্ছে, এবিসি মার্ডার্স হয়েছে। সো হোয়াট ওয়াজ দিস জার্নি? হাউ ডিড ইউ স্টার্ট অ্যাপ্রোচিং অল দিস চ্যালেঞ্জেস? হাউ ডিড ইউ ডিল অ্যান্ড হাউ ডু ইউ ডু দিস টাইম ম্যানেজমেন্ট উইথ দ্য আর্টিস্ট? আলাদা একটা ভিডিও করা হ্যাঁ অ্যাকচুয়ালি যে ড্রাই ভিওর পর আবার ক্লিন করে বলো কাটিও না এটা। না কাটাচ্ছি না, যেটা মানে আবার ওই একটা পয়েন্ট আরেকবার হাইলাইট করি, যে এই ক্ষেত্রে ইন্দ্রাণীদি, রিচার্ড, এই দুজনের যে কন্ট্রিবিউশন সেটা সত্যি অপরিসীম। কারণ আমার গত মাসেও যে রবিনহুড হয়েছে তার জন্য রিচার্ডের থেকে আমি আবার ঝাড় খেয়েছি, হ্যাঁ এইটা করনি কেন, ওইটা করনি কেন, এটা করনি কেন, এবং রিচার্ড এই খুঁতখুঁতুনি করতে থাকে বলে, বা ইন্দ্রাণীদি কন্টিনিউয়াসলি বলতে থাকে বলে যে এইটা না আর একটু বেটার হতো, এইটা না ভালো হয়নি রে, এটা মনোমতো হয়নি। এবং আমার কাছে যে কি ইম্পর্টেন্ট এই ফিডব্যাকগুলো, আমি ইন্দ্রাণীদির মানে মাথা চিবিয়ে খাই অলমোস্ট, যে তুমি এটা শোনো,
শোনো, আমাকে ফিডব্যাক দাও, আমাকে বলো কোথায় ঠিক হচ্ছে ভুল হচ্ছে। রিচার্ড তো প্রোডাকশন লেভেলেই অনেকটা বুঝতে পারে, তো রিচার্ড আমাকে প্রোডাকশন লেভেলেই বলে দেয় যে এটা বেটার হতো, এটা হতো। কিন্তু আমার মনে হয় যে একটা খুব বড় চ্যালেঞ্জ, যেটা স্পেসিফিক করে দিচ্ছি আমি প্রশ্নটা, মার্ডার অন দি ওরিয়েন্ট এক্সপ্রেসের ক্ষেত্রে একটা যেটা খুব বড় চ্যালেঞ্জ ছিল, প্রত্যেকটা চরিত্রে ভীষণ অভিনয়ের জায়গা ছিল, কারণ প্রত্যেকটা চরিত্রের ব্যাক স্টোরি ছিল। যদি ব্যাক স্টোরি না থাকে তাহলে পাতার পর পাতা সংলাপ ছিল, যারা শুনবেন তারা বুঝতে পারবেন আমি কি বলছি। সেইখানে আমার একটা চ্যালেঞ্জ ছিল, যেটা আমি সুজয়তাকে বলছিলাম, যে আই উইল ট্রাই অ্যান্ড গেট দ্য বেস্ট কাস্ট ফর মার্ডার অন দি ওরিয়েন্ট এক্সপ্রেস, এবং অভিনেতাদের নিয়ে কাজ করব। তারা যদি সোশ্যাল মিডিয়ায় কম পপুলার হন আমার তাতে কোনো আপত্তি নেই। চন্দন সেন এবং সুদীপা বসুর যদি সোশ্যাল মিডিয়ায় কোনো পেজ না থাকে, আমার ওরিয়েন্ট এক্সপ্রেসের কাস্টিংয়ে তার কোনো প্রভাব পড়ে না। কারণ চন্দন সেন সুদীপা বসু যেটা এসে বসে স্ক্রিপ্ট পড়ে হোমওয়ার্ক করে যেটা ডেলিভার করবেন, সেটা ওই ডেলিভারি আর কেউ করতে পারবে না। সো আই ওয়াজ ভেরি কনভিন্স যে আমি অভিনেতাদের নিয়ে কাজ করবো না। আই এম রিয়েলি গ্রেটফুল অ্যান্ড থ্যাঙ্কফুল টু অল মাই কাস্ট যারা এক বাক্যে হ্যাঁ বলেছেন, মানে কেউ বলেনি আচ্ছা ভেবে জানাচ্ছি। তোমায় তো আচ্ছা না বলেছি। And সেইটা তো মহিলাদের ক্ষেত্রে সেটা ঠিক নয়, বাট বাকিদের ক্ষেত্রে সেটা সানডে সাসপেন্সের কাস্টিং এর ক্ষেত্রে ঠিক। বাট ইটস বিন আ ওয়ান্ডারফুল জার্নি শেপড বাই আ লট অফ গুড মেন্টরশিপ, that's how I would describe it. এবং that will also bring us to the end of the Murder on the Orient Express roundtable. সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং নানান রকম টেকনিক্যাল কারণে আমরা অনেক পোস্টপোন্ড হলো, অনেক আমাদের দেরি হলো শুরু আমি করতে। একটা কথা তাহলে অ্যানাউন্স করে দিই প্লিজ এখানে। প্লিজ। হ্যাঁ, আমি ওইগুলো ভাবছিলাম যে এতবার নাম না হচ্ছে কেন। না না মানে সে আমি হয়তো পুরো নামটা অ্যানাউন্স করবো কিনা এখন আনডিসাইডেড। যাই হোক, ফ্লুরিসকে অনেক ধন্যবাদ সবার তরফ থেকে আমাদের। আর ক্রিসমাসের সময়, তাই মেরি ক্রিসমাস, হ্যাপি নিউ ইয়ার 2026 সবাইকে উইশ আগে থেকে করা। আর এটাও আমি অ্যানাউন্স করতে চাই যে ক্রিস্টির এটা শুনে নিন, এবং খুব দেরি হবে না, আমরা আরেকটি বিশ্ববিখ্যাত কিউল পোয়ারোর গল্প নিয়ে হাজির হব, এবং বিশ্ববিখ্যাত গল্পই বটে। এইটা আমার খুব প্রিয়, এইটা যে অডিওতে করতে হবে এই বিষয়ে আমার কোনো সন্দেহ ছিল না, এইটুকু বলতে পারি। এবং আমি কি আরেকটা স্পয়লার দিয়ে দেবো? কিরকম টাইপের সেটা আগে বলে দাও। গোয়েন্দা নিয়ে, আরে আমি যাই হোক, হ্যাঁ, গোয়েন্দা নিয়ে, বলো। যেহেতু অনির্বাণ নামটা অনেকবার ঘোরাফেরা করছে, তো আমাদের কাজ গোয়েন্দা চরিত্রে অনির্বাণকে নিয়ে, বাকিটা সাসপেন্স। ও ঠিক, বাবা সাংঘাতিক, আমাদের বাকিটা নতুন বছরে বোঝা যাবে। যে এই নতুন বছরে আমরা আরেকটা পডকাস্ট করবো, যাদের নাম হবে, যে পডকাস্টের নাম হবে অনির্বাণ এবং গোয়েন্দা চরিত্রটা। তো এইটা নো কমেন্টস, আমি কিছু স্পেসিফাই করলাম, তুমি আবার। কিন্তু আমাদের হ্যাপি নিউ ইয়ার তখনই হ্যাপি হবে যখন এত অভিনেতারা মন প্রাণ ঢেলে অভিনয় করেছেন, রিচার্ড সাউন্ড ডিজাইন করেছে, ইন্দ্রাণী পুরোটা সুপারভাইজ করেছেন, পুষ্পল দা স্ক্রিপ্ট লিখেছে, তখনই সার্থক হবে যদি আপনারা মার্ডার অন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস শোনেন। প্লিজ, আমি হাত জোর করে রিকোয়েস্ট, আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তো আসবেই, গানা অ্যাপেও আসবে। মার্ডার অন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস এই বছরে টিম সানডে সাসপেন্সের অন্তিম নিবেদন 2025-এর জন্য, মার্ডার অন দি ওরিয়েন্ট এক্সপ্রেস, কুল পোয়ারো, আগাথা ক্রিস্টি। তো এইটা যদি আপনারা একটু শোনেন এবং একটু যদি গতের বাইরে বেরিয়ে, চক্রবর্তী লেগাসির জন্য যদি শোনেন, একটু গতের বাইরে বেরিয়ে, then we will be very very happy. Thank you to everybody, and a big thank you to Fluris. Shout out to Fluris for giving us this place. Thank you everybody. Do listen to Murder on the Orient Express. Thank you.